হ্যালো ভিউয়ার্স, রানা ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি পড়ি। আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। আমি রাজনীতিতে বিশ্বাসী নই, আমি পলিটিশিয়ানে বিশ্বাসী। কিন্তু ভাই, পরের নির্বাচনটা তো আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। এর কিছু একটা তো করতে হবে। তুই হয়তো ভুলে যাচ্ছিস রে ছোট, যে আমার নামটা কি। ইয়ে মানে জানি ভাই, ওই যে সবাই বলে না, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, সবার ভাই, ভাই মিন্টু ভাই। জানিস তো এই নামটাই আমার পরিচয় বহন করে। জি ভাই। কথাগুলো এক নাগারে বলে ওঠে নয়ন। আর তার ছাড়া মেন্টাল মিন্টু। মিন্টু বলে কম করে বেশি, বোঝায় কম, বুলেট মারে বেশি। চার দেয়ালের এক আবদ্ধ রুমের ভেতর বসে কথাগুলো বলছে দুজনে মিলে। দুজনের মধ্যে তার ছাড়া মিন্টু হচ্ছে গ্যাংয়ের লিডার, আর নয়ন হচ্ছে তার চালা। কোথায় কখন কি হয় দেশের ঘটনার বাতাসের হাওয়ার মাধ্যমে পৌঁছে যায় তার কাছে। তার এক হুঙ্কারে পুরো শহর কাঁপে, কিন্তু প্রকাশে সে আসে না। আড়ালে ভেতর থেকে দমকা হাওয়াতেই লণ্ডভণ্ড করে দেয় পুরো এলাকা। আসলে সে একটা মাইন্ড গেমার। অল্প বয়স থেকে সে রাজনীতিতে নয়, বরং পলিটিক্সে বেশি বুজুর্গি এক ছেলে, যে খুব সহজে ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় কোন পয়েন্টটা কোথায় দিলে সহজে ওই জিনিসটাকে নিজের আয়ত্ত করে পাওয়া যাবে। পদে পদে মারে মাইন্ড গেম। তার এক গেমে উন্মাদ পুরো এলাকা। সে রাজনীতিতে নয়, বরং পলিটিক্সে অনেক বেশি বিশ্বাসী, কারণ সে মনে করে রাজনীতি থেকে পলিটিক্সে অনেক বেশি টাকা। আর সে শুধু বোঝে আর চিনে টাকা, টাকা ইজ টাকা। তার মুখে আর মনে একটাই কথা, টাকা থাকলে দুনিয়াটাকে সে কিনে নিতে পারবে। তাই সে টাকার জন্য পারে না এমন কোনো কাজই নেই। তার নামের ভয়টা ঢুকিয়ে দিতে চায় সারা বিশ্বে, ছড়িয়ে দিতে চায় তার পাওয়ার সবার মাঝে। সরকারকে পর্যন্ত সে নিজের আয়ত্তে পরিচালনা করতে চায়। তাই তার মিশন হচ্ছে টাকা। সামনে ইলেকশন, মানুষ রাজনীতি নিয়ে মেতে আছে, আর এই পাগল মেন্টাল মেতে আছে পলিটিক্স নিয়ে। পরিবার বলতে তার আপন কেউ নেই। অনেক আগেই নিঃসঙ্গ নিঃস্ব ছাড়া হয়ে গেছে তার পরিবার। পরিবারের কথা যেহেতু এলো, তাহলে পরিবারের কথাটা পরে বলছি। আগে চলুন তার জীবনটা শুধু টাকায় কেন চায় শুনে আসি। তার নতুন জীবনে কী এমন ঘটেছিল যার জন্য সে শুধু টাকা চায়। সে মোটামুটি ভালোই একজন গ্যাংস্টার। মানুষ মারতে কাটতে দিন দুপুরে দুবার ভাবে না সে। প্রকাশ্যে অপ্রকাশ্যে যেখানে যাকে উপড়ে ফেলতে হয় তাকে সেখানেই উপড়ে ফেলে। তার কথা একটাই। জানিস তো নয়, জীবনে বড় হতে গেলে না অনেক স্ট্রাগল করতে হয়। যেমন বড় কিছু পেতে হলে ছোট জিনিসগুলোকে ছেড়ে দিতে হয়। ভাই, আপনার সাথে অনেক দিন হলো থাকছি, অনেক কিছু শিখেছি, অনেক টাকার মালিক হয়েছি। আমাদের জ্ঞানটা আপনার নির্দেশেই চলে। জানিস তো সবাই বলে ভালোবাসা নাকি টাকা দিয়ে কেনা যায় না। তবে আমি মনে করি টাকা থাকলে শুধু ভালোবাসা নয়, বরং পুরো পৃথিবীটাকে নিজের হাতে আনা যায়। ভাই, এতদিন হয়ে গেল আপনার সাথে আছি, থাকছি, কিন্তু আপনার সম্বন্ধে কোনো কিছুই জানলাম না। আপনার পরিবারকে, আপনার পরিবারের কি হয়েছিল, আর আপনি কবে থেকে ভাই এই পদে এসেছেন? পৃথিবীটা অনেক ছোট, কিন্তু পৃথিবীর ভিতরটা অনেক বড়। আমরা মুখ দিয়ে বলি জীবনটা অনেক সহজ, কিন্তু জীবনটা কতটা কঠিন সেটা কেউ জানে না। কথাগুলো বলে হা হা করে হাসতে থাকে। কথাগুলো অবান্তর হলেও কথাগুলোর মানে খুঁজে পায় না নয়ন। চার দেয়ালের রুমের মধ্যে বসে দুজনে যখন ক্রাম বোর্ডে মেতে উঠে খেলতে, তখন হঠাৎ করেই ফোনটা বেজে ওঠে নয়নের। ফোনের ওপাশ থেকে ভাঙা গলায় মৃদু আজে এক তরুণ যুবক বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তোরা? নতুন কোনো খবর পেলি? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আর হ্যাঁ, আমাদের বসকে আমাদের পক্ষ থেকে সালাম জানিয়ে দিবেন। হুম। ভাই, পাকা খবর আছে, কথাগুলো মন দিয়ে শুনুন। আমি আপনাদের কথা অনুযায়ী পুরো সেক্টর ছেলেপেলে লাগিয়ে দিয়েছি। পাড়ায় এক একটা সেক্টরে 1 কোটি করে টাকা দিয়েছি। শুধুমাত্র এই ইলেকশনটা জিতে গেলে সাধারণ মানুষ পথে নেমে যাবে। ও যেমন 2 হাতে টাকা উড়িয়েছে, তেমনি ও 4 হাতে টাকা নিজের পকেটে পুরবে। আমি জানি
আমি বসের সাথে কথা বলে ফাইনাল ডিসিশন জানিয়ে দেব। তোরা আরও খোঁজ খবর নেই। আর ও যেন কোনোভাবেই এবার ইলেকশনে জিতে না পারে, কারণ তোরা জানিস বস রাজনীতিতে নয়, বরং পলিটিশিয়ানে বিশ্বাসী। হুম। কথাগুলো বলেই ফোন কেটে দেয় আব্দুল নামের সে ছেলেটি। নয়ন তার পকেটে ফোন পুরে নেয়। তারপর এক প্রশান্তময় দৃষ্টি দু চোখ দিয়ে তাকিয়ে সেই তার ছেঁড়া ভয়ঙ্কর পাগলা পাগলা খ্যাপাসার, যে বলে কম করে বেশি, বোঝায় কম, বুলেট মারে বেশি, সেই মিন্টুর উদ্দেশ্য বলে ওঠে। ভাই জাহিদ কয়েক পরিশোধে কোটি কোটি টাকা দিয়েছে, কারণ সে মনে করে জনগণের টাকা জনগণই দিয়েছে। এতে তো তার পকেট থেকে 1 টাকা খরচ হচ্ছে না, আবার জনগণের পকেট থেকে চুষে নেবে যদি সে এবার নির্বাচনে জিতে যায়। নয়নের মুখে কথাটা শুনে উচ্চস্বরে সেই পাগলাটা হাসতে থাকে। পাগলটা তার এরকম কথায় উন্মাদ হয়ে ওঠে। হাসতে হাসতে এবার বলে ওঠে, এবারে খেলা জমবে, এখন হবে ধামাকা বাংলাদেশে। কথাটা বলে উচ্চস্বরে হাসতে থাকে মিন্টু। মিন্টুর আরেকটি উর্বি নাম আছে, কেউ তাকে চিনে মিন্টু বলে, আর কেউ তাকে চেনে মেন্টাল বলে। তবে মেন্টাল নামটা শুনলেই অন্তরাত্মা কেঁপে ওঠে সবার। কালো দুনিয়ার অন্ধকার জগতের আন্ডারওয়ার্ল্ডের টপ ওয়ান্টেড ক্রিমিনাল দ্য মেন্টাল এমকে। সবাই মেন্টাল বলে চিনে তাকে। তার আসল নাম যে মিন্টু এটা কেউ জানে না, সবাই জানে মেন্টাল ভাই বলে ডাকে। মেন্টাল কোনো কথা ছাড়াই পকেট থেকে ফোনটা বের করে 3 ডিজিটের একটা পিন নেয়, ইউজ করে কম্পিউটারে। তারপর সেখান থেকে ইন্টার স্পেস করে 1245 কোডটি ব্যবহার করে কম্পিউটারের ব্রাউজার লগ ইন করে। নির্বাচন কমিশন অফিসারের পুরো কম্পিউটার জুড়ে সে বিচরণ করতে থাকে আর হাসতে থাকে। ফোনটা কেটে দিয়ে বলে ওঠে নয়নের উদ্দেশ্যে, কিরে, কোথায় কি করতে হবে তোকে বোঝাতে হবে নাকি তুই নিজেই তুলে আনবি ওকে? ভাই কাজ হয়ে যাবে, ওকে তুলে নিয়ে আসছি। হুম। তারপর নয়ন ওখান থেকে বেরিয়ে যায়। পরিত্যক্ত নিস্তব্ধ বাগান বাড়ির সেই পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে বেরিয়ে পড়ে অজানা এক আগন্তুকের রূপে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে চারিদিকে ইলেকশন সমাগম ছড়িয়ে গেছে চারিদিকে। এমনিতেই শীতের অন্ধকারে সাদা কুয়াশার সাথে ছেয়ে গেছে পরিবেশ। রাতের আধারে অগোচরে বেরিয়েছে এক হায়না। সামনে কিছুদিনের মধ্যে সরকার নির্বাচনের মধ্যে শহরে পড়ে গেছে তাণ্ডব। মানুষের অন্তরাত্মায় আজরাইলের চেয়েও ভয়ঙ্কর এক নামে ভয় ঢুকে গেছে, যে নামটা শুনে মানুষ ঘরের বাইরে বের হতে ভুলেই যায়। বেশ কয়েকজন মিলে বাংলো নম্বর 44-এ বসে বেশ ফুর্তি করছে। নর্তকীরা নাচছে আর এরা টাকা ওড়াচ্ছে জনগণের সাথে। তারা বেশ কয়েকজন মিলে হঠাৎ করে বাড়িটির সামনে এসে একটা দুর্দান্তর বাইক এসে থামে। বাইক থেকে হিরোদের স্টাইলে মাটিতে পা ফেলে পকেট থেকে সিগারেটটা বের করে আকাশে ছুঁড়ে মারে, তারপর সিগারেট ক্যাচ করে মুখে পুরে নেয়। ডান হাত দিয়ে পকেট থেকে লাইটারটা বের করে আগুন জ্বালায় সিগারেটটিতে, তারপর নিজের ইচ্ছামতো টানতে থাকে। নিকোটিনের ধোঁয়া। বেশ কয়েকটা টান দিতেই হাত থেকে সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। তারপর একটা ঠোঁটের নিচে মুচকি স্মাইল দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় ঘরের দরজার সামনে। চোখের সানগ্লাস, পরনে স্টাইলিশ জার্মানি ব্র্যান্ডের একটা প্যান্ট, মাথা থেকে কোমর পর্যন্ত একটা কালো জ্যাকেট, আফগানিস্তানের ব্র্যান্ডের জ্যাকেট। চোখে যে সানগ্লাসটা লাগিয়েছে ওই সানগ্লাসটা ব্র্যান্ড হচ্ছে মালয়েশিয়া। হাতে গ্লাভসও ব্র্যান্ডেড। ঘড়ি দেখে মনে হচ্ছে এই কাতারের ব্র্যান্ডের তৈরি করা। মাথায় একটা কালো রঙের টুপি, এই টুপিটা ভুটান দেশ থেকে নিয়ে এসেছিল। কোমর থেকে পিস্তলটা বের করে তার সামনে নিয়ে আসে। জ্যাকেটের ভেতরের হাতার সামনে রাইফেলটা নিয়ে, রাইফেলের ব্র্যান্ডটা হচ্ছে দ্য মোস্ট গভর্নমেন্ট অফ ক্রিমিনাল, দ্য পাওয়ার অফ ব্ল্যাক হায়না, দ্য কিলার আন্ডারওয়ার্ল্ডের দ্য গ্রেট শীর্ষ মাস্তান অ্যান্ড আন্ডারগ্রাউন্ডের দ্য ক্রিমিনাল অফ দ্য কিলার বয় ইজ মেন্টাল। রাইফেলটা বাংলাদেশের তৈরি করা, কিন্তু রাইফেলের ভেতর যে বুলেটগুলো আছে সেই এক একটা বুলেট তৈরি করা হচ্ছে চীন দেশের। চীন দেশ থেকে আগত তার এক একটা বুলেট। হয়তো তার ইশানার ভুল হতে পারে, কিন্তু যার শরীরে বুলেট লাগে তাকে উপরের টিকিট ধরাতে মোটেও মিস করে না। এই চীনের তৈরি বুলেট। দরজার সামনে এসে
আগন্তুকটি দাঁড়ায়, তারপর পকেট থেকে হাতটা বের করে দেয়ালের কলিং বেল বাজিয়ে দেয় 3 বার। টুং টুং শব্দে ভেতর থেকে কেউ খুলে এসে দেয় একজন। টুং টুং শব্দে ভেতর থেকে কেউ একজন এসে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে ছেলেটি আগন্তুকটিকে দেখার আগেই মাটিতে লুটিয়ে পড়ে। কেননা ছেলেটি দরজা খুলে চোখ মেলে তাকানোর আগেই দরজার বাইরে যে আগন্তুকটি দাঁড়িয়েছিল, সে আগন্তুকটি ধারওয়ালা ব্লেড দিয়ে ছেলেটির গলার শিরা উপশিরা শ্বাসনালী কন্ট্রোলারই এক টানে ছিদ্র করে দেয়। মুহূর্তের মধ্যে ফিনকি কেটে তাজা লাল রক্ত বের হতে থাকে। সমুদ্রের ঢেউয়ের চেয়ে দ্রুত বেগে শরীরের বয়ে জমিনে পড়তে থাকে। ছেলেটি চোখ মেলে তাকানোর আগেই চোখ বন্ধ করে জমিনে পড়ে যেতে নিলে আগন্তুকটি ডান পাটা বাড়িয়ে দেয়। ছেলেটির মাথাটা তার পায়ের মধ্যে গিয়ে পড়ে। তারপর আগন্তুকটি ছেলেটির মাথাটাকে খুব যত্ন সহকারে জমিনে ফেলে দেয়। কেননা আগন্তুকটি জানে যে গুলি করলে শব্দ হবে অথবা ছেলেটি চিৎকার করবে, তাই বুদ্ধি কাটিয়ে আগন্তুকটি মেন পয়েন্টে তার সুশীল কেননা আগন্তুকটি জানে যে গুলি করলে শব্দ হবে অথবা ছেলেটি চিৎকার করবে, তাই বুদ্ধি কাটিয়ে আগন্তুকটি জানে যে গুলি করলে শব্দ হবে অথবা ছেলেটি চিৎকার করবে, তাই বুদ্ধি কাটিয়ে আগন্তুকটি মেন পয়েন্টে তার সিল বসিয়ে দিয়েছে। তার ক্যারেক্টারে কোনো ক্ষমা নেই, কোনো দাড়ি নেই, একেবারেই ফুল স্টপ। ভেতরে কয়েকজন রাজনৈতিক দলের নেতা বসে বেশ নর্তকীর নাচ দেখছে। তাদের সাথে ওর উন্মাদ হয়ে মেতে উঠেছে। তখনই তাদের ভেতর থেকে সম্রাট নামের এক রাজনৈতিক নেতা হালকা হেসে বলে ওঠে, আরে ওই নটকির পুত, শুধু কোমরে নাচালে হবে নাকি? আমাকে একটু সুখ দিতে হবে। আয় রে আয়, আমাকে একটু সুখ দে, তোকে টাকায় বিছানায় শুয়ে রাখবো। এদিকে প্রায় 10 জনের মতো সিকিউরিটি পুরো হলরুমটাকে ভালো করে নজরদারি করছে, যেন বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। তারা সেই ছেলেটিকে বাইরে যেতে দেখেছিল, কিন্তু ছেলেটি বাইরে থেকে আর ভেতরে আসতে দেখেনি। একটা সিকিউরিটি গার্ড দরজার দিকে এগিয়ে যায়, আগন্তুকটিও গুটি গুটি পায়ে এগিয়ে আসে। যখনই আগন্তুকটি দরজা বয়ে ভেতরে প্রবেশ করতে যাবে, তখনই সিকিউরিটি গার্ডটি বের হয়। সিকিউরিটি গার্ডটি কোনো কিছু বোঝার আগেই আগন্তুক পকেট থেকে একটা ধারালো চাইনিজ ছুরি বের করে মাথার মাঝ বরাবর কপালের ওপর কোপ দিয়ে দেওয়ালে গেঁথে দেয় সেই সিকিউরিটি গার্ডটির মাথা। সিকিউরিটি গার্ডটি যখনই বলতে যাবে, তখনই তার মুখের মধ্যে 5 আঙুলের গোটা একটা হাত ঢুকিয়ে দেয়। তারপর তার মুখের ভেতর থেকে কন্ট্রোলারটা ছিঁড়ে বের করে নিয়ে আসে। আগন্তুকটি মুচকি হাসি দিয়ে সেখান থেকে কেটে পড়ে, আর সেই সিকিউরিটি গার্ডটি ঠায় মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। রুমের মধ্যে বসে আছে সম্রাট, মুক্তো, মুজারুল এবং সাকিব। ওদের মধ্যে থেকে প্রায় 5 জনের মতো নর্তকীরা তাদের অঙ্গনাচানো নাচ দেখিয়ে তাদেরকে মাতাল করে রাখে। সম্রাট নামের সেই মধ্যবয়স্ক ব্যক্তিটি বলে ওঠে, ওই ফিগারওয়ালা নাচ কি তুই আমার কোলে এসে বস। আরও কিছু বলতেই মুখটা হা করেছে সম্রাট, কিন্তু শেষ কথাটা উচ্চারণ করার আগেই হঠাৎ কথা থেকে যেন ঝড়ের মতো সিডর তুফান আয়রা রকেটের গতিতে এসে সম্রাটের শরীরের থেকে মাথাটা আলাদা করে মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যায় একটা অজানা আগন্তুক। আগন্তুকটি রামদা থেকে টপ টপ করে এখনও ফ্লোরের উপরে রক্ত পড়ছে। ছটফট করতে করতে সম্রাটের সাদা ফ্লোরটা লাল রক্তে এসে গেছে। উপস্থিত বাকি 3 জন এই দৃশ্য দেখে যে যার জায়গায় পদত্যাগ করে অন্তরাত্মা সহ কেঁপে ওঠে। সবার চোখে এক আতঙ্ক, ভয়, পিনপন নীরবতা বিরাজ করছে। পুরো রুমটা নিস্তব্ধ হয়ে গেছে। যেখানে এতক্ষণ চলছিল ডিজে গান, সেখানে শুরু হয়েছে আর্তনাদ। ছেলেটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। এখনও মাথা তুলে তাকায়নি, সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। মাথা কাটা দেহটা এখনও সেখানে ছটফট করছে, মাথাটা এখনও ফ্লোরে লাফালাফি করছে। গলার শিরা উপশিরা কেটে যাওয়ার কারণে গলার মাঝখান দিয়ে যেমন গরু জবাই করলে ফিনকি দিয়ে ভুল ভুল করে রক্ত বের হতে থাকে, তার চেয়েও দ্রুত স্পিডে রক্তের স্রোত বইতে শুরু করে। তারপর চেয়ারটা নিচের দিকে টেনে পায়ের ওপর পা দিয়ে বসে পড়ে। সবাই দেখে কুপোকাত, হ্যান্ডসাম, স্টাইলিশ একটা ছেলে তাদের 3 জনের সামনে বসে আছে। কেউ কোনো কথা বলতে পারছে না। নর্তকীরা লুকিয়ে পড়েছে,
তারা তিনজন হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যুবকটির দিকে একটা হাসি দিয়ে বলে উঠল, আমি শুনেছি এখানে একটা ডিল হতে চলেছে প্রায় 300 কোটি টাকারও বেশি। আমি চাই এই 300 কোটি টাকা পুরো আমাকে দেয়া হোক ট্যাক্স হিসাবে। আগন্তুকটির মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা তিনজন যেন আগন্তুকটির এরকম কথা শুনে যেন যাত্রাপালায় টিকিট কেটেছে ঢোকার কথা বলছে। তার এরকম কথায় উচ্চস্বরে হাসতে থাকে তারা তিনজনে। উপস্থিত থেকে তিনজনের মধ্যে সাকিব বলে ওঠে, কি রে খাঙ্কিরপু, তুই কি বলছিলি আমার রাজনৈতিক করে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা কামাবো, এত কষ্ট করেই তোকে সেটা দিয়ে দেব? আগন্তুকটি সাকিবের মুখে এরকম কথা শুনে তেমন কোনো রিয়াকশন দিল না। পকেট থেকে হালকা করে ব্ল্যাক কালারের সিগারেট বের করে লাইটার জ্বালিয়ে নিকোটিনের ধোঁয়াগুলো ছাড়তে থাকে। আকাশের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে সিগারেটটা হাতে নিয়ে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই সাকিবের দুই চোখের মধ্যে জ্বলন্ত সিগারেটের নিকোটিন সহ সিগারেটটা ঢুকিয়ে দেয়। তার দুই চোখের মধ্যে চোখগুলো মুহূর্তের মধ্যে ঝলসে গিয়ে কালো রঙের রূপান্তরিত হয়ে যায়, পুরো অন্ধ হয়ে যায়। যন্ত্রণায় ছটফট করতে থাকে সাকিব, দৌড়াতে থাকে। এটা দেখে বাকি উপস্থিত থাকা আরও দুজন, মুক্তা আর মোজহারুল, ভয়ে শেষ। ভয় জড়সড় শুরু হয়েছে। সবার উপরে বসে পড়ে তারা দুজন, কেউ কোনো কিছু বলতে পারে না। তারপর সাকিবের মুখের ভেতর থেকে হাত ঢুকিয়ে জিহ্বাটা বের করে নিয়ে আসে বাইরে। তারপর জ্বলন্ত সিগারেটের আগুন দিয়ে তার জিহ্বার মধ্যে ফোঁটা দিতে থাকে। মুহূর্তের মধ্যে জিহ্বাটা পুড়ে যায়, ফুসকা পড়ে যায়। জিহ্বার ভেতর রাখতে পারছে না, না বাইরে রাখতে পারছে, শুধু বাইরে বাংলা কুত্তার মতো জিহ্বাটাকে বের করে রেখে ফ্লোরের সাথে ঘুষতে থাকে। তারপর তার এটিএম কার্ড, ডেবিট কার্ড, ব্ল্যাঙ্ক কার্ড, সিডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কোম্পানির লাইসেন্স, এমনকি তার পুরো প্রপার্টি নিয়ে নিজের আয়ত্তে নেয় সে আগন্তুকটি। তারপর সে আগন্তুকটি নর্তকীদের সামনে সাকিবকে পুরো উলঙ্গ করে। সাকিবকে অনেক বিশ্রীভাবে সারা শরীরে ব্লেড দিয়ে চিরে খণ্ড খণ্ড করে দেয় শরীরের চামড়া, কেটে মাংস কেটে উপরের রাসায়নিক 40 FIC নামক এক রাসায়নিক ঢেলে দেয়। মুহূর্তের মধ্যে পুরো শরীর আগুন জ্বলে যায়। এমনিতেই যা অত্যাচার হয়েছে, শরীরের ব্যথায় না পাচ্ছিল দৌড়াতে আর না পাচ্ছে সহ্য করতে, শুধু পাগলের মতো চিৎকার করছে। সাকিবের এরকম ভয়াবহ মৃত্যু দেখে গলা শুকিয়ে গেছে মোজারুল আর মুক্তার। তারা কোনো কথাই ভয়ে বলতে পারছে না। তাদের প্রপার্টির সম্পদ সব কিছু লিখে দেয় ওই আগন্তুকটির নামে। একটু হেসে বেরিয়ে যায় সেখান থেকে, যেন তারা হাত ছেড়ে বাঁচল। কিন্তু তারা জানে না তাদের সাথে আরও নতুন কিছু হতে চলেছে। বেরিয়ে যাওয়ার সাথে সাথে নয়নসহ আরও 7 জন সেই বাংলোর ভেতর প্রবেশ করে। তারপর সেখানে দেখে এত কিছু ঘটে যাওয়ার পর রঙ্গনীলাতে মেতে ওঠে। নর্তকীদের নিয়ে পড়ে থাকে একটা রুমে। এটা দেখে যে 7 জন রুমের মধ্যে প্রবেশ করেছিল, তারা নিজেদের সামলাতে না পেরে তারা ওই কাজে লিপ্ত হয় এবং উপস্থিত থাকা রুমের মধ্যে সবাইকে নৃশংসভাবে হত্যা করে পুরো রুমে আগুন জ্বালিয়ে দিয়ে বেরিয়ে পড়ে। আর সেখানে লিখে দেয় মেন্টাল দ্য এমকে। দেখতে দেখতে রাতটা ঘনিয়ে এসেছে চারিদিকে। মোটামুটি ফজরের আজান দেওয়া শুরু হয়েছে। মুসল্লিরা মসজিদে যাচ্ছে, কেউ বের হয়েছে শরীর চর্চায়, আবার কেউ বের হয়েছে নিজের জীবিকা নির্বাহ করার জন্য, কঠোর পরিশ্রমের উদ্দেশ্যে, কেউ তার আপনজনের কাছে দেশ বিদেশ থেকে ফেরত এসে। রাতের এই পিনপতন নীরবতা কেটে সকালের কোলাহলে মেতে ওঠে পুরো দুনিয়া। সকালের এই মনোমুগ্ধকর পরিবেশে খবরের কাগজে, টেলিভিশনের পর্দায় সাংবাদিকের কোলাহল, মানুষের সমাগমে পুরো বাড়িটাকে বাংলো নম্বর 66 বাড়িটিকে ঘিরে হাজারো মানুষ একের পর এক মৃত লাশের বডি বের করছে আর সাংবাদিক টেলিভিশনের খবর প্রচার করছে, মানুষ পত্রিকা পড়ছে। পুলিশ সিআইডি তদন্ত করে জানতে পেরেছে এসবের পেছনে গ্যাংস্টার দ্য কিলার ও পাওয়ার হায়না ব্ল্যাক মাফিয়া দ্য কিলার বয় ইজ বাদশাহ দ্য অফ ইজ গড ফাদার দ্য এমকে।
এমকে নামটা শুনে মানুষের শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়। তারা জানে যে এই এমকে কতটা ভয়ানক। বাংলাদেশের প্রায় 9টি ও বেশি আইনবাহিনী এই এমকে খুঁজে বেড়ায়, কিন্তু এখনও এর কোনো কলকিনারা খুঁজে পাওয়া যায়নি। শুধু এটুকুই জেনেছে যে রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং সে পলিটিক্সে বিশ্বাসী এবং পারদর্শী। দেখতে দেখতে সকাল 9টা বেজে যায়। ভার্সিটির ছাত্রছাত্রীরা, স্কুলের ছাত্রছাত্রীরা তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করেছে। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে একটি হ্যান্ডসাম ড্যাশিং লুক, দ্য পারফেক্ট বডি। কলেজের গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে সেই অজানা ছেলেটিকে দেখতে কলেজের ভেতরে থেকে একজন চিৎকার দিয়ে বলে ওঠে, আরে মিন্টু যে, আয় বস, এদিকে আয়। কই থাকিস বলতো? তোর আজকাল খুঁজেই পাওয়া যায় না। মিন্টু নামটা শুনতে পেছনে ঘুরে তাকায় ছাত্রছাত্রীরা। আসলে ভার্সিটির সবচেয়ে উচ্ছৃঙ্খল ছেলে হচ্ছে এই মিন্টু। কথায় কথায় মানুষকে মারপিট। আসলে ছেলেটি এমনই, ছেলেটি আর কেউ না, আপনাদের ওই গোপন আগন্তুক মিন্টু ওরফে আন্ডারওয়ার্ল্ডের পাওয়ার অফ ব্ল্যাক হায়না, দ্য কিলার বয়েজ মেন্টাল, দ্য কিলার এমকে। ছেলেরা কোনো কথা না বলে তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে থাকে। বলে ওঠে, আর বলিস না, সামনে ইলেকশন, সব মিলিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কারণ তোরা তো জানিস আমি কি জিনিস। ভাই মানতে হবে, তোর পাওয়ার আছে। আর তোকে দেখলে আচ্ছা আচ্ছা মন্ত্রীগুলো তাদের প্যান্টে হিসু করে দেয়। জানিস রে ভাই, পেছনে 10 জনকে নিয়ে সাহসিকতা দেখাতে নেই, বরং সামনে 10 জন রেখে একাই লড়ে যাওয়াটাকে সাহসিকতা বলে। এবারে এমপি পর্যায়ে গেলি না কেন? আমাদের পুরো কলেজ তোকে ভোট দিবে। আরে পাগলা, এমপির তো কোনো দম নেই, এদেশে তার কোনো মূল্য নেই। এমপিকেও তো কিনে রাখা যায় নিজের জুতোর নিচে। আমি এমন একজন হতে চাই, আমার কথাই দেশ চলবে। অল দ্য বেস্ট বন্ধু, আমরা সবসময় আসি তোর পাশে, আসি থাকবো আর থাকছে জয় বাংলা। আমি ইসলামের একজন বীর সৈনিক, যুদ্ধ জামাত ইসলাম। আচ্ছা শোন, সবাই ক্লাসে যাই। মিন্টুর পোশাকে আছে হ্যান্ডসাম স্টাইলিশ ড্যাশিং লুক। যেতে যেতে চোখ পড়ে মিন্টুর এক ডানাকাটা পরির দিকে। আহ, দেখতে যেন কি মায়াবী। হাতে কাচের ছুরি, ঠোঁটে লাল গোলাপের লিপস্টিক, মুখে লেগে আছে মধুময় হাসি, চুলগুলো ছেড়ে দেওয়া, কোমর পর্যন্ত দোলানো। অসম্ভব সুন্দর রূপবতী এই ভার্সিটির সর্বোচ্চ সেরা বিশ্বসুন্দরী মেয়ে মিনা। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পে বিশেষ একটা কথা আমি তুলে ধরছি। আমি রাইটার হওয়ার পাশাপাশি একজন চ্যানেলের অ্যাডমিন। আপনারা অনেকে আমাদের সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং আপনাদের আমরা রিপ্লাই দিই, আপনাদের সাথে আমরা কথা বলি। পরিশেষে ভাই ও বোনেরা, আপনারা নিজেরা অশ্লীল কাজে যুক্ত থাকেন এবং আমাদেরকেও আপনাদের অশ্লীল কাজে যুক্ত করেন। আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে 2 হাত জোর করে বলছি, আমাদের সাথে কথা বললে কথা বলতে পারেন, কিন্তু আমাদের অনুমতি ছাড়া কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে অথবা কোনো জায়গায় আমাদের অ্যাড করবেন না। কারণ হচ্ছে আমরা ইসলাম ধর্মের জনগোষ্ঠী, তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের সাথে ভালোবেসে কথা বলতে পারেন, আপনাদের সুখ দুঃখের কথা বলতে পারেন, পাশে থাকতে পারেন, সাপোর্ট দিতে পারেন। আর যদি কেউ আপনারা আপনাদের জীবন কাহিনী বলতে বা লিখতে দিতে চান, আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের চ্যানেলের ভয়েস আর্টিস্ট ছেলে এবং মেয়ে উভয় লাগবে। সো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কিন্তু ভদ্রতার সহিত আমাদের সাথে কথা বলো প্লিজ। তোমাদের কাছে এটাই অনুরোধ। মানুষের সামনে একটা গল্প প্রেজেন্টেশন করা খুবই সহজ, কিন্তু এই গল্পটাকে প্রেজেন্টেশন তৈরি করাটা খুবই কঠিন। যাই হোক, অনেক কথা বললাম, চলুন গল্পের মূল পয়েন্টে ফিরে আসি। এরা কি বলে রাখি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ নাম্বার 1 পাওয়ারফুল গল্প আসতে চলেছে শুধুমাত্র আমাদের এই চ্যানেলে। হ্যাঁ মিনা, এই মিনাই হচ্ছে জান্নাকাটা পরি, দেখতে অসম্ভব সুন্দর, হিট নাম্বার নায়িকা। ওপর থেকে নিচ পর্যন্ত পুরো লাল গোলাপের পাপড়ির মতো টকটকে লাল রঙের সাদা রঙের ধপধপে। মিনার দিকে হাঁ করে তাকিয়ে আছে, চোখের পলক যেন ফেলছে না। এদিকে দৃষ্টি পড়ে যায় মিনার। মিনা মিন্টুর সামনে এগিয়ে গিয়ে তুড়ি বাজিয়ে বলে ওঠে, কিরে হাবলা, এইভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছিস কেন? নিজের চোখকে হেফাজত কর, না হলে তোর চোখ দুটো খুলে তোর হাতে ধরিয়ে দিব বলে দিলাম।
মিন্টু এক মোহ লাগা মায়ার দৃষ্টিতে তাকিয়ে আছে মিনার দিকে। মিনা এই বলে যখনই চলে যেতে নেবে তখনই পেছন থেকে কলেজের ভরা মাঠে মিনার হাত টান দেয়। ভার্সিটির ভরা মাঠে জনগণ দিয়ে ভরা। ভার্সিটির ছাত্রছাত্রীরা হাঁ করে তাকিয়ে আছে দুজনের দিকে। সবার সামনে জড়িয়ে ধরে মিনাকে। হালকা করে মিনার গালে ছোট্ট করে একটা লাফ কিস দিয়ে বলে ওঠে মিন্টু। তুই জানিস তো আমি কে? আমি মিন্টু। তোর বাবাকে বলে দিস, আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় ফরশু, আর ফরশু না হয় তরশু তোকে আমার করেই ছাড়বো। জানিস তো আমার নামটা কি? সবার ভাই, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, মিন্টু ভাই। শালা, তোকে তো দেখে নিব আমি। তুই জানিস না আমার বাবা কতটা ভয়ঙ্কর। আর আমার ভাইয়া, তুই তো বিরোধী দলের পার্টি। তোর সাথে কোনো দিনই আমার বাবা বিয়ে দিবে না। সো আমার পিছনে না ঘুরে কোনো রাস্তার ভিখারির মেয়েকে গিয়ে বিয়ে করে নে। এটাই তোর জন্য ভালো হবে। ওকে, সুন্দর একটা ছন্দ তোকে বলি। ফাঁকা কলসি বাজে বেশি, শুধু গলা ফাটালেই চলে না, মাইন্ড গেমও লাগে। তোকে তো আর কোনো কথা না বলে মিনার ঠোঁটে আলতো করে একটা লিপ কিস করে তার বন্ধুদের নিয়ে নিজেদের ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মিন্টু। আপনারা ভাবছেন কি হচ্ছে এখানে? শেষ পর্যন্ত গল্পের সাথে থাকুন। ভেরি ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে আসছি আপনাদের সামনে আজকে। মিনা কোনো কথা না বলে মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এই মিনা হচ্ছে এমপি দেলোয়ার হোসেনের মেয়ে। দেলোয়ার হোসেনের একটাই মেয়ে, সেটা হচ্ছে মিনা। টাকা আর সম্পদের কোনো অভাব নেই, সাথে সম্মান, বিলাসবহুল জীবনযাপন তাদের। তার মেয়ে মিনাও এই ভার্সিটির একজন শিক্ষার্থী। মিনার চাচাতো ভাই মিন্টু, আর মিন্টুর চাচাতো বোন মিনা। আপনারা ভাবছেন তাহলে দুজনে কি হলো? আসলে মূল কাহিনী হচ্ছে মিন্টু মিনাকে ভালোবাসে আর মিনা মিন্টুকে ভালোবাসে। একে অপরকে খুব ভালোবাসে, তাদের নিজেদের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। সকালে আজকে একটা কাহিনী ঘটিয়েছে তারা, যার কারণে রেগে আছে ভীষণ মিনা মিন্টুর উপরে। আসলে মিনা আর মিন্টু একই বাড়িতে থাকে, কিন্তু কালকে মিন্টু সারা রাত বাড়িতে যায়নি বলে ভীষণ রেগে আছে মিনা। কারণ সে সারা রাত মিন্টুকে জড়িয়ে ধরে ঘুমাতে পারেনি, তাই তার মাথা ভীষণ গরম আছে। তারপরে সকালেও ভার্সিটিতে যায়নি, সরাসরি ভার্সিটিতে চলে এসেছে। এমনকি দুজনেরও বিয়েও হয়ে গেছে। পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়েছে। অল্প বয়সে তারা নিজেরাই নিজেদের মতের ইচ্ছায় বিয়ে করে নেয়, যাতে নিজেদেরকে কোনো পরকীয়ায় যুক্ত হতে না হয় সেজন্য। ভার্সিটিতে সবাই আড্ডা দিচ্ছে, এদিকে শহরে একের পর এক রোমাঞ্চকর কাহিনী ঘটে চলেছে। শহরের বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে রাজনৈতিক নেতাদের লাশ। শহরে হরতাল, বিভিন্নভাবে তাণ্ডব। সেখান থেকেই বলে ওঠে মিনার বান্ধবী সুধা। কিরে, তুই দুলাভাইয়ের সাথে এভাবে ক্যাম্পাসে ঝগড়া করলি কেন? আজ মনে হয় দুলাভাই তোকে আদর করতে ভুলে গেছে। শাকচুনি, চুপ কর। যদি আর কথা বলিস না, তোর মুখে মারবো এক খুশি। ওর আজকে কপালে দুঃখ আছে। ও আমাকে সকালে কিস না করে চলে এসেছে ভার্সিটিতে। ও জানে না ওর ঠোঁটের ছোঁয়া না পেলে আমার দিনটাই ভালো যায় না। আজকে ওকে শুধু একবার পাই, তারপর ওর ক্লাস নেব ভালো করে। তোরা আর যাই বলিস দোস্ত, তোরা দুজনে একটা খাসা মাল রে। তোদের জুটিটাকে হেব্বি মানিয়েছে। এভাবে কথা বলছে নিজেদের মাঝে। মিন্টু নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে ভার্সিটিতে। বসে আছে সাজু, জয়, আরও অনেকেই। তাদের মধ্যে থেকে সাজু বলে ওঠে, ভাই, ভাবির সাথে এভাবে ঝগড়া না করলেও পারতিস। আজকে তোর কি অবস্থা হবে জানিস তুই? তোকে তো আজ... চুপ বেটা, শুধু ওকে নাকি বল, ওর পুরো শরীরটাকে পেটাবে বেল দিয়ে। ভাবি মাইরি হেব্বি রেগে আসছে। চুপ বেটা, আমার মিসেসের রাগ কিভাবে ভাঙাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। সো আমার মিনা পাখিকে নিয়ে তোদের ভাবতে হবে না, আমি নিজেই ওকে ম্যানেজ করে নিতে পারবো। জানি রে ভাই, তাছাড়া তোর পাওয়ারও আছে, ক্ষমতা আছে, অর্থবিত্তও আছে, তোকে সবাই চিনে কম বেশি। সে যাই হোক, চল। তোর মিনা পাখি তো বাইরে চলে গেছে, তুই আর এইখানে থেকে কি করবি? তুইও চলে যা, না হলে তোর কপালে কিন্তু দুঃখ আছে বলে দিলাম। ঠিক বলছিস ভাই, ওর কাছে যেতে হবে। সে কালকে থেকে আদর করতে পারেনি, ভীষণ রেগে আছে আমার উপর। তাই আমি গেলাম রে, তোরা আসিস। এই বলে মিন্টু ইউনিভার্সিটি থেকে বেরিয়ে পড়ে তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ভার্সিটি থেকে বের হতেই পরপর তিনটি বাইক এসে সেখানে মিন্টুর সামনে থামে। তারপর মিন্টু কোনো কথা ছেড়ে মানুষের আড়ালে চোখের অগোচরে বাইক তিনটির মধ্যে থেকে একটি বাইকের ওপর চেপে বসে।
মুহূর্তের মধ্যেই চোখের পলকের ফাঁকে গাড়ি ফুল স্পিডে ভার্সিটির এলাকা ছেড়ে চলে যায় তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। বাইক তিনটি চলে আসে একটি গ্যারেজের সামনে। বাইকটি থেকে নেমে একটি ছেলে গ্যারেজের ঝাঁপ খুলে দেয়। তারপর চারজন মিলে ভেতরে প্রবেশ করে। চারদিকটা অন্ধকারে ছেয়ে গেছে। ভেতরে থেকে শুধু শোনা যাচ্ছে মানুষের একটা গোঙানোর আওয়াজ। তাদের চারজনের মধ্যে থেকে একজন গিয়ে গ্যারেজের ভেতর বাতি অন করে। লাল রঙের লালচে বাতি 200 ওয়াটের জ্বলে ওঠে। টেবিলের সামনে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে একজনকে। ছেলেটির চোখে রুমাল বাঁধা, মুখে কাপড় ঢোকানো, পায়ে ও হাতে চেয়ারের সাথে রশি দিয়ে বাঁধা। সবটা দেখে মিন্টু ওরফে এমকে কোনো কথা না বলে সেখান থেকে ইশারা দিয়ে বেরিয়ে পড়ে। বাইরে এসে হালকা হেসে বলে ওঠে, নয়ন আর আব্দুল, কান খুলে শুনে রাখ, ও যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ অবধি ওর শরীরে বেল্টের বাড়ি দিতে থাকবি এবং ভিডিও ক্যামেরা করে সেটাকে আমার কাছে পাঠিয়ে দিবি। ওকে ঠিক আছে ভাই, আমি এখন থেকে তার উপর টর্চার করা শুরু করে দিচ্ছি। ঠিক আছে ভাই, ও তাহলে ওর কাজ করুক, আমি আপনাকে সহি সালামতে পৌঁছে দিয়ে আসি। তারপর বেরিয়ে পড়ে। এমকে ভাই যেতে যেতে ফোনে অজানা নম্বর থেকে কল আসে। মেসেজ পড়ে পুরো মাথায় নষ্ট হয়ে যায় তার, কেননা মেসেজে লেখা আছে, আমার শহরে আমার উপরে রাজত্ব করিস তুই? তোর শহরে আসছি রে তোকে ধ্বংস করতে। আমি তোর রূপেই রূপ নিয়ে মুখোশধারী এক মায়াবী। মেসেজটা পুরোপুরি মাথা গরম হয়ে যায় এমকে ভাইয়ের। তারপর মেসেজগুলো পড়ে পায়ের রক্ত যেন মাথায় ওঠে এমকে ভাইয়ের। দ্রুত বাইক চালিয়ে তাকে পৌঁছে দিতে বলে তার বডিগার্ডগুলোকে। দ্রুত তারা বাইক স্পিডে চালিয়ে আসে তার নিজ গন্তব্য বাড়ির সামনে থেকে। বাইকগুলো নামিয়ে দিয়ে চলে যায়। তারা নিজের গন্তব্যে গুটি গুটি পায়ে মিন্টুর বাড়ির ভেতর প্রবেশ করে। বাড়ি সামনে গিয়ে কলিং বেল বাজাতে ভেতর থেকে মিন্টুর চাচি আম্মু দরজা খুলে দেয়। তারপর সে বাড়ির ভেতর প্রবেশ করে। তার চাচি আম্মুকে সালাম দেয়। মিন্টুকে দেখতেই বলে ওঠে, কি বাবা, কোথায় ছিলিস এই একদিন? জানিস তো তোকে ছাড়া পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তোর চাচু তোর জন্য কত টেনশন করে, আর তুই কি না জানিয়ে বাইরে থাকছিস। মিন্টু তার চাচি আম্মুর কোনো কথা ছাড়াই চাচি আম্মুর গলাটা জড়িয়ে ধরে আলতো গলায় বলে ওঠে, কি আম্মু, আসতে না আসতেই শুরু করে দিলে? আমি জানি যে তোমরা আমার জন্য অনেক টেনশন করো, আর বাবাইকে তো বলে দিয়েছি যারা আমার জন্য টেনশন না করে। হয়েছে, আর ন্যাকামো করতে হবে না, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। ওকে আম্মু, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছি। এই বলে মিন্টু আর কোনো কথা না বলে সেখান থেকে সিঁড়ি ভেদ করে তার নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। বাথরুমে ঢুকেছে ফ্রেশ হতে, শাওয়ারের নিচে পানি ছেড়ে দিয়েছে মতো শরীরটাকে ভিজিয়ে নিচ্ছে। হঠাৎ করে বাথরুমের দরজা ভেদ করে দৌড়ে গিয়ে চাপটে ধরে আচমকা এমন হওয়াতে মিন্টু চমকে যায়। পরক্ষণে আগন্তুকটির ছোঁয়া পেতেই বোঝা যায় যে কে এই ব্যক্তিটি। তাই আর না দেরি করে জড়িয়ে ধরে আলতো করে চুমু খায় কপালে। অজানা আগন্তুকটি বলে ওঠে, আমার কপালে চুমু খেলে হবে না, আমার 2 ঠোঁটে চুমু খেতে হবে, তবে তোকে আজকে মাফ করব। শুধু এটুকুই? আগে তুই এটুকু তো করে দেখা, তারপরে তোকে দেখাচ্ছি। মিনার কথা শুনে মিনাকে নিজের কোলের উপরে নিয়ে নেয়। তারপর 2 ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। প্রায় 5 মিনিট এভাবে শাড়ির নিচে তারা 2 জন ঠোঁট ভিজিয়ে নিতে থাকে। এদিকে মিনা পেছন থেকে মিন্টুর মাথার চুলগুলো খামচে ধরেছে। প্রায় অনেকক্ষণ এভাবে কেটে যায়। দুজনকে আগলে ধরেছে ভালোবাসার এক রোমাঞ্চকর মুহূর্তে। ডুকরে কেঁদে ওঠে মিনা আর বলে ওঠে কাঁদো কাঁদো গলায়, তুই আমাকে একটুও ভালোবাসিস না। যদি আমাকে ভালোবাসতি তাহলে তুই আমাকে না বলে কোথাও যেতিস না। তোর সাথে এখন আরই কোনো কথা নেই। কালকে আদর করতে পারিনি বলে মন খারাপ? চিন্তা করিস না, কালকের আদরটা আজকে রাতে পুষিয়ে দিব। যা দুষ্টু, আমাকে লজ্জা দিতে বুঝি তোর ভালো লাগে? এভাবে তারা দুজনে প্রায় অনেকক্ষণ ধরে শাওয়ারের নিচে ভিজে গোসল করে ফ্রেশ হয়ে নিচে জান্নাত বেগমের হাতে নিজেরাই খাইয়ে নেবে বলে খাবার নিয়ে বসে আছে ডাইনিং টেবিলে। জান্নাত বেগম তারপর দুজনে আবার চলে আসে নিজেদের রুমে, সব কিছু গোছাতে শুরু করেন। আর মিন্টুর চাচা দেলোয়ার হোসেন আরবের শ্বশুর, তিনি গিয়েছিলেন রাজনৈতিকের কিছু কাজ করতে বাইরে। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত 9টা ছুঁই প্রায়। দুজনে কাঁথার নিচে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে।
ল্যাপটপের পাশে কাজ করছে মিন্টু, আর মিনা দুষ্টুমি করছে ওর সাথে। এমন সময় বিছানার উপরে থাকা স্মার্টফোনটি মিন্টু বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে পায় অজানা নম্বর থেকে ফোন এসেছে। রিসিভ করতে যাবে তখনই মিনা ফোনটা রিসিভ করে আর বলে ওঠে, এই কে রে তোরা, তোদের আক্কেল জ্ঞান নেই? এখন কোন সময় তোরা ফোন করেছিস? তোরা জানিস না এখন আমি আমার জামাইটাকে আদর করছি? তোদের সাহস কি করে হয় বল তো যে তোরা এই সময় ফোন করিস? মিনার কথা শুনে মিন্টু মাথায় হাত দিয়ে দেয়। ফোনের ওপাশে কী ছিল না ছিল কোনো কিছু না ভেবেই, না জেনে না শুনে হুট করে এতগুলো ঝাড়ি দিয়ে দেয় মিনা অজানা ব্যক্তিটিকে। ফোনের ওপাশে থাকা অজানা ব্যক্তিটি এতগুলো ঝাড়ি খেয়ে কোনো কথা না বলে চুপটি করে ফোনটা কেটে দেয়। তারপর মিনাকে চুপ করিয়ে মিন্টু নিজের বুকের সাথে জড়িয়ে দেয়, কিন্তু তবুও যেন মিনা শান্ত হচ্ছে না। তাই আর কোনো কিছু না পেয়ে মিন্টুর দুই ঠোঁট একত্রিত করে দেয় মিনার দুই ঠোঁটের সাথে। তবে যেন মিনা একটু শান্ত হলো। তারপর তাকে বুকের সাথে জড়িয়ে ধরে ফোনের দিকে তাকিয়ে দেখে এটা আর কেউ না, বরং তার চাচা দেলোয়ার হোসেনের গোপন সিক্রেট নম্বর থেকে ফোন করেছে তাকে। কিন্তু মিনা এখনও জেগে আছে, না করতে পারছে ফোন, না করতে পারছে মেসেজ, না বলতে পারছে। তাই তার কোনো কিছু উপায় না পেয়ে মিনাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে আর তাকে আদর করতে থাকে। আদর করতে করতে এক পর্যায়ে মিনার সাথে সে হারিয়ে যায় অজানা সেই সমতলের সাগরের গহীনের বুকে। দুজনে ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায়। তারপর মিনাকে শুয়ে দিয়ে নিজের পোশাক পরে বেরিয়ে যায় এক অজানা আগন্তুকের রূপে। বাইরে বের হতে পকেট থেকে ফোনটা বের করে দেলোয়ার হোসেনের নম্বরে ফোন করে দেলোয়ার হোসেন কেবিনে বসে আছে মাথায় হাত দিয়ে। নিকোটিনের ধোঁয়াগুলো ছাড়ছে আর আকাশে উড়িয়ে দিচ্ছে। এক পর্যায়ে মিন্টু ফোন করতেই রিসিভ করে দেলোয়ার হোসেন ফোন রিসিভ করে বলে ওঠে, কি চাচা বলো, কি হয়েছে? কোনো খবর পেয়েছো? তুমি কোথায় আছো দূত? আমার কেবিনে চলে আসো, তোমার সাথে আমার জরুরি কথা বলার আছে। চাচা এখন তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ আমি একটা মিশন কমপ্লিট করব, তারপরে তোমার ওখানে যাব। কিছুক্ষণ অপেক্ষা করো। আমি এখানে ওয়েট করছি, তোমার কাজগুলো সেরে দ্রুত আমার কাছে আসো, তোমার সাথে খুবই জরুরি বিষয়ে কথা বলার আছে। ওকে চাচা। ফোন কেটে দেয়। এই বলে দেলোয়ার হোসেন অজানা আগন্তুকটি পায়ে হেঁটে রাস্তার মাঝে আসতেই ব্ল্যাক কালারের দুটি BMW কার এসে থামে। গাড়িগুলো থেকে একজন মুখোশধারী ব্যক্তি বের হয়ে গাড়ির জানলা খুলে দেয়। তারপর ভেতরে প্রবেশ করা অজানা ব্যক্তিটি গাড়িগুলো সেখানে আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে অজানা এক সংগ্রামের উদ্দেশ্যে। এদিকে সামনের কয়েকদিনের মধ্যে নির্বাচন, তাই মানুষ এখন থেকেই আতঙ্কের সাথে হইচই লাগিয়েছে। পুরো শহর সাংবাদিকের খবরাখবর তোলপাড় লেগে গেছে পুরো টেলিভিশন ও খবরের কাগজের হেডলাইনে। এদিকে রাতের অন্ধকারে একের পর এক পাওয়া যাচ্ছে রাজনৈতিক নেতাদের মৃতদেহ। গাড়িগুলো ফুল স্পিডে ফাঁকা রাস্তার মধ্যে এই অন্ধকারে একেবারে হাই ফুল পিকআপে রাস্তা কাঁপানোর এক সংগ্রামে চলছে দ্রুত বেগে। অন্যদিকে আমাদের টুনটুনি মিনা পাখি মিনা ঘুমের ঘুরে বলছে, ওই শোন, আমাকে আরো আদর কর, ঠোঁটে নয় আর কপালে নয়, এবার তোকে আমার বুকে কিস করতে হবে। আমি মা হতে চাই, তুই আমাকে আরো আদর দিবি, আমাকে মা হওয়ার সুখ দিবি। মিনা স্বপ্নের ঘুরে এগুলো বলতে থাকে। বড্ড বেশি ভালোবাসে মিন্টুকে। গাড়ি দুটো এসে বাংলো নম্বর 245-এ বাড়িতে এসে থামে। গাড়িগুলো থেকে কালো মুখোশধারী ব্যক্তিগুলো নামে। তারপর সামনের গাড়ির জানলা খুলে দিতে গাড়ির ভেতর থেকে অজানা আগন্তুকটি বেরিয়ে আসে। তারপর হাতের ইশারা দিতে যে যার মতো পজিশন নিয়ে নেয়। পুরো বাড়িটা অন্ধকারে ছেয়ে গেছে। দরজার মেন গেটে সাইলেন্সার বন্দুক থেকে গুলি চালিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই পেছন থেকে হঠাৎ করে কে একজন অজানা আগন্তুক ব্যক্তিটিকে মাথায় আঘাত করে। মুহূর্তের মধ্যে সে অজানা আগন্তুকটি মাটিতে লুটিয়ে পড়ে। পেছনে থাকা অজানা ব্যক্তিটি ওই আগন্তুকটিকে ফ্লোর থেকে উঠিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে। তারপর কোনো কিছু বুঝতে পারে না। আগন্তুকটি অজানা ব্যক্তিটিকে হঠাৎ করে এক ভয়ঙ্কর হাসিতে মেতে ওঠে পুরো রুমটা। হঠাৎ করে মরিচবাতির চাকমকো বাতিটি জ্বলে ওঠে। হাসতে হাসতে পুরো রুমটা যেন মনোমুগ্ধকর হয়ে ওঠে। হঠাৎ করেই সে অজানা ব্যক্তিটি গম্ভীর গলার কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। কিরে, আমাকে মারতে এসেছিলিস? তোর এত ক্ষমতা, তোর এত শক্তি, তুই আমার রাজ্যে এসে আমাকে ধ্বংস করতে এসেছিস? জানিস তো, সিংহের গোড়ায় সিংহ থাকতে যদি সিংহের জঙ্গলে কেউ প্রবেশ করে তাহলে বেঁচে ফিরতে পারে না। কথাগুলো বলেই পুরো রুমটায় আলোয় আলোকিত হয়ে যায়।
মিটমিট করে চোখ খুলছে আগন্তুকটি সেই অজানা ব্যক্তিকে দেখার জন্য। চোখগুলো সামনে খুলে একেবারেই অভাব, কেননা তার সামনে যে দাঁড়িয়ে আছে স্বয়ং তহিদুল ইসলাম, দাঁড়িয়ে আছে যে কিনা ইন্টারন্যাশনাল পলিটিশিয়ান, দ্য রাজনৈতিক বিজনেসম্যান, দ্য মোস্ট ইন্টেলিজেন্ট তহিদুল ইসলাম। তহিদুল ইসলামকে দেখে এমকে বলে ওঠে, তুই আমাকে মেরেছিস? ইয়েস, আমি মেরেছি তোকে। তুই ভাবলে কি করে তুই আমাকে হুমকি দিয়ে আমাকে আমার সিংহাসন থেকে সরিয়ে দিবি? তোর মতো কত পলিটিশিয়ানকে আমি জমিন থেকে উপরে পাঠিয়ে দিয়েছি, আর তুই কোন জঙ্গলের আগাছা, তোকে উপরে ফেলতে দুবার ভাবতে হয় না। তহিদুলের মুখে এরকম কথা শুনে মিন্টু তো অবাক, কেননা যার খেয়ে যার পরে সিন্ডিকেট চাঁদাবাজি করছিল সেই তহিদুলই নাকি বাঁশ মেরেছে এমকের পিছনে। আরও কিছু বলতে যাবে তার আগে তহিদুল বলে ওঠে, তুই করিস পলিটিশিয়ানে বিজনেস, আর আমি করি রাজনীতিতে বিজনেস। এটাই আমাদের মধ্যে পার্থক্য, জানিস তো? বড় কিছু পেতে গেলে ছোটদের কেটে ফেলতে হয়। তহিদুলের মুখে এরকম কথা শুনে কি বলবে কোনো কিছুরই বুঝতে পারছে না। তবুও ঠোঁটের নিচে এক মুচকি হাসি দিয়ে এমকে বলে ওঠে, তুই মারবি আমাকে আর আসমান জমিন এক হয়ে যাবে, তবুও এই এমকের শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরাতে পারবি না তোরা। তোরা ঘুঘু দেখেছিস, ঘুঘুর ফাঁদ দেখিসনি তোরা। ঝড় দেখেছিস, ঝড় কিভাবে আসে তা দেখিসনি। তাই এই এমকে কি জিনিস তোরা এখনো বুঝতে পারিসনি। এমকে মুখে এরকম কথা শুনে এবার তহিদুল হেব্বি গরম হয়ে যায়। কোনো কথা ছাড়াই পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে এমকের গালে। কোনো কথা না বলে মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে, আমার খেয়ে আমার পরে আমার গায়ে হাত তুলছিস? তহিদুল আর কিছু বলতে যাবে তার আগে হঠাৎ করে কোথা থেকে যেন ঝড়ের বেগে চারদিক দিয়ে বুলেটের তুফান আসতে শুরু করে। এই বদ্ধ অন্ধকার ঘরের ভেতর তার গুলির চারদিক আওয়াজ শোনা যায়। হঠাৎ করে দরজা জানলা ভেদ করে ভেতরে প্রবেশ করে প্রায় 8 থেকে 10 জনের মতো কালো মুখোশধারী কয়েকজন ব্যক্তি। হঠাৎ করে দরজা জানলা ভেঙে ভেতরে প্রবেশ করে 8 থেকে 10 জনের মতো কালো মুখোশধারী কয়েকজন ব্যক্তি, যাদেরকে দেখে হাত থেকে পড়ে যায় তহিদুলের বন্দুকটি। তহিদুল আর চোখে তাকায় এমকের দিকে। এমকে উচ্চস্বরে হাসতে থাকে। চেয়ার থেকে হিরোদের স্টাইলে উঠে গলার মাঝ বরাবর শ্বাসনালীতে মারে এক লাথি। প্রায় কয়েক ফুট দূরে ছিটকে গিয়ে পড়ে তহিদুল। আব্দুল নয়ন এসে এমকের হাত ও পায়ের বাঁধন খুলে দেয়। নয়নের হাত থেকে রূপাল তৈরি 3 কোণিয়া চাইনিজ কুড়ালটা নিয়ে একের পর এক কলা গাছের মতো কাটতে থাকে রুমের মধ্যে থাকা উপস্থিত তার দলের ছেলেদের। কারো পায়ে তো কারো গালে, কারো কপালে তো কারো পেটে তো কারো বুকের উপর একের পর এক রূপার তৈরি কুড়ালটা দিয়ে মুহূর্তের মধ্যে পুরো রুমটাকে গোরস্থান শ্মশান বানিয়ে ফেলেছে। এই এমকে আবার বলে ওঠে, প্রশ্ন নয়, তুই তো জানিস আমি কি জিনিস, তাই কোনো কথা নয়। হামিদুল সাহেব ও তার পরিবারকে নৃশংসভাবে কে হত্যা করেছে? তুই ও কি তাদের সাথে জড়িত ছিলি? মৃত্যুর আগে সত্য কথা বলে চাই। ভাই, আমি তো অত সব জানি না, তবে আমি জানতাম যে আপনার বাবা মাকে মারা হচ্ছে। আমি এই বিষয়ে সবটাই জানতাম, তবে এর পেছনে আরও অনেকজন আছে। আপনার বাবা অনেক বড় একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি কখনো অন্যায় করতে চাননি বলে তাকে বিপরীত দলের রাজনীতিবিদগুলো নৃশংসভাবে হত্যা করেছে কোনো এক ডিলের কারণে। আর কোনো কথা বলতে না দিয়ে পকেটের ভেতর থেকে একটা ব্লেড বের করে গলার শ্বাসনালীর উপর চালিয়ে দেয় ব্লেডটি এমকে। তারপর নিজের রাগকে কন্ট্রোলে করে আনার জন্য পুরো শরীরে ব্লেড দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে পুরো শরীরটাকে চিরে খণ্ড খণ্ড করে ফেলে তহিদুলের। তবুও নিজের রাগ যেন কন্ট্রোলে করতে পারছে না। তারপর কুড়াল দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে বন্দুকটা হাতে নিয়ে বন্দুকের ভেতর যতগুলো গুলি ছিল প্রত্যেকটা গুলি তার বুকের উপর চালায়। তারপর সে শান্তি পায়। হঠাৎ করে চাচার ফোন পেতে এসেই সেখান থেকে বেরিয়ে লাশগুলোকে গুম করে দিতে বলে। হ্যাঁ, মিস্টার হামিদুল সাহেব হচ্ছেন একজন মন্ত্রী। তিনি বাংলাদেশ সোনার দেশের এক অন্যতম নীতিবান রাজনৈতিক নেতা। ওনাকে রাজনৈতিক দলের কিছু নেতা অবৈধ কাজের জন্য আহ্বান করে এবং সত্যের পথে থাকার জন্য হামিদুল সাহেব কোনোভাবেই তাদের সাথে ডিল করতে রাজি হন না। তার পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করে এবং হামিদুল সাহেবের ছেলে হচ্ছে এমকে। তারপর তাদেরকে নৃশংসভাবে সেখানে মেরে তাদের দল লাশগুলোকে গুম করে দিতে বলে। সেখান থেকে বেরিয়ে যায় এমকে তার চাচার উদ্দেশ্যে। এদিকে দেলোয়ার হোসেন নিজের অফিসে বসে কাজ করছে, তখনই বাইরে থেকে বলে ওঠে, ভিতরে আসতে পারি? এমকের গলার আওয়াজ শুনতে পেয়ে রুমের ভেতর থেকে চেয়ারের ওপরে বসে থাকা দেলোয়ার হোসেন বলে ওঠে, ভেতরে আসো।
তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু আমার বিষয়ে কথা বলতে হবে। তুমি চেয়ারের উপরে বসে পড়ো। জি আব্বু, বলো তোমার কি বলার আছে। দেখো বাবা, তোমাদের বিয়ের অনেক দিন হয়েছে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি এখন আমার নাতি নাতি চাই, কারণ অনেক তো বয়স হলো, আর রাজনীতি করতে চাই না। ঠিক আছে, তো বলো তোমার কি চাই চাচ্চু। দেখো বাবা, মূল বিষয় হচ্ছে তোকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আর সেগুলো তুমি মনোযোগ দিয়ে শোনো। তোর বাবা আর মা কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি, আমিও করিনি, আর তুইও করবি না। চাচু তোমার কি হয়েছে বলো তো, এইসব কেন বলছো তুমি। দেখ বাবা, তুই তো জানিস যে তোর বাবা মাকে খুন করা হয়েছে, আর তোর বাবা মাকে বিশিষ্ট কোটিপতি ও বিজনেসম্যান এবং ইন্ডাস্ট্রিজের মূল মাথা এবং রাজনৈতিক নেতা আমজাদ হোসেন এবং সামাদ হোসেন করেছে। এই দুইজন তোমার বাবা মাকে নৃশংসভাবে হত্যা করেছে। কথাগুলো শুনে এমকের মাথা গরম হয়ে যায়। কোনো কিছু সে আর বলে না, চুপটি করে হাত পাগুলো মুষ্টিবদ্ধ করে ফেলে। চোখগুলো লাল রক্ত ধারণ করেছে, পুরো চেহারা প্রতিছবি চেঞ্জ হয়ে গেছে। তারপরও নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে ওঠে, বর্তমানে তাদের কোথায় পাবো এবং তাদের ডেরাগুলো কোথায় কোথায় আছে। এমকের কথা শুনে চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে দেলোয়ার হোসেনের। নিজের আপন ভাই ও ভাবির মৃত্যুর কথা আজকে তার ছেলের সামনে বলছে। একদিকে ভাইয়ের ছেলের সম্পর্কে ভাতিজা, অন্য দিক দিয়ে মেয়ের জামাই। চোখের পানিগুলো মুছে এমকের উদ্দেশ্যে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে ওঠে, দেখো বাবা, ওরা বর্তমান কেউ দেশের ভেতরে থাকে না, সবাই দেশের বাইরে থাকে। ওদের এক একটা পজিশন আছে, ওদের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, দেশের সরকারও তাদের হাতে। তারপর তারা মুখোশ পরে থাকে সমাজের সামনে। তারা বিশাল দয়ালু এবং প্রভাবশালী, কিন্তু তলে তলে ওরা দেশের শত্রু। চাচার মুখে এরকম কথা শুনে কিছুক্ষণের জন্য থেমে যায় এমকে। ওইদিকে মিনা একে একে একা একা বিছানায় শুয়ে ঘুমাচ্ছে, পুরো বাড়ি ফাঁকা। দেখতে দেখতে রাত প্রায় 10টা পার হয়ে 11টা বেজে গেছে। চারদিক দিয়ে শীতের কুয়াশা সাদা রঙের আবরণে ঢেকে গেছে। পুরো এলাকা শীতের কুয়াশাতে। এমকে আবার বলে ওঠে তার চাচার উদ্দেশ্যে, চাচা, আপনার দায়িত্ব আমাকে সত্যিটা বলার, বাকিটা আমি দেখে নিব। আপনি শুধু আপনার জানা কথাগুলো বলুন আমাকে। এমকের কথা শুনে দেলোয়ার হোসেন ফোনের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করে, এই নাও তাদের সবার ছবি। এদের মধ্যে থেকে কয়েকজনকে মারতে পারলেই তারা দেশে ফিরে আসবে, এবং তুমি তাদের উপর থেকে প্রতিশোধ নিতে পারবে। তোমার প্রতিশোধের আগুনে তাদেরকে দাউ দাউ করে জ্বালিয়ে মারবে। পুরো দেশ তোমার দিকে তাকিয়ে আছে, আমাদের দেশের সরকারও ভালো না। ছবিগুলো এগিয়ে দিয়ে কথাগুলো বলে দেলোয়ার হোসেন তারপর নিজের দায়িত্ব পালন করতে বলে চলে যায় দেলোয়ার হোসেন তার বাড়ির উদ্দেশ্যে। এমকে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে ফোন বের করে ছবিগুলোর পিক তুলে ফোনে SMS করে পাঠিয়ে দেয় তার সব আড্ডাখানায়। তারপর বেরিয়ে পড়ে সে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু বাড়িতে গিয়ে তো অবাক, পুরো বাড়িতে চিৎকার চেঁচামেচির আওয়াজ, সাথে ভাঙচুরের। পুরো বাড়িতে লাইট জ্বলছে। কি হয়েছে দেখার জন্য দ্রুত সে বাড়ির ভেতর গিয়ে দেখে অবাক, কেননা বাড়ির ভেতর দেখে তো অবাক মিনাকে। মিনা এখনও জেগে আছে। মিনাকে এভাবে ভাঙচুর করতে দেখে দৌড়ে গিয়ে তার হাতটা ধরে বলে ওঠে, কি হয়েছে বলো তো, তুমি এইভাবে ভাঙচুর করছো কেন। মিনা এমকে দেখে কোনো কথা না বলে শার্টের কলার ধরে টেনে হিজড়ে সিঁড়ি ভেদ করে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে মারে। চিৎকার দিয়ে বলে ওঠে, চুপ তুই, আর একটা কথাও বলবি না। এখন রাত 12টা বাজে, তুই কোথায় গিয়েছিলিস, কেন গিয়েছিলিস, কার সাথে দেখা করতে গিয়েছিলিস? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। কথাগুলো শুনে চমকে যায় এমকে, তবুও নিজের রাগটাকে কন্ট্রোল করে একটা হাসি দিয়ে আলতো করে মিনার ঠোঁটে চুমু খেয়ে বলে ওঠে, চুপ কর, আমি আর একটা কথা শুনতে চাই না, শুধু তুই শুনবি। শালা তুই চুপ কর। জানিস তোর জন্য আমাকে কত কাঁদতে হয়েছে? তুই কি আমার চোখের পানির দাম দিয়েছিস? তুই কেন আমাকে ছেড়ে রাতের আধারে বেরিয়ে গেলি? তোর সাহস হয় কি করে? আমার বেবি চাই মানে বেবি চাই। তুই আজকে আমাকে বেবি দিবি, না হলে আমি নিজেকে শেষ করে দিব। এমকে আর কিছু মিনাকে বলতে না দিয়ে সোজা তাকে ধাক্কা দিয়ে খাটের ওপর শুয়ে দেয়। তারপর নিজে তার ওপর উঠে পড়ে। মিনার মুখে এরকম কথা শুনে নিজের মধ্যে একটা রাগ চেপে বসে, তাই সে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে মিনার উপরে। তারপর মিনাকে নিয়ে ধীরে ধীরে ডুব দিতে থাকে ভালোবাসার সাগরে, যেখানে শুধু সুখ আর সুখ, ভালোবাসা আর ভালোবাসা। মিনা আর সহ্য করতে না পেরে বলে ওঠে, প্লিজ অনেক হয়েছে, এখন আর না। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না। এখন আমি একটু রেস্ট নিতে চাই।
মিনার কথা শুনে মিন্টু এবার আরও বেশি করে অত্যাচার করতে শুরু করে। আগে তো লিমিটের মধ্যে ছিল, এখন লিমিট ক্রস করে ফেলেছে। গগন কাঁপানো উচ্চস্বরে হাসতে হাসতে মিন্টু বলে ওঠে, এখন আর ছাড়ছি না। এতক্ষণ তোমার বেবি চাই বলে আমার কানফানা ঝালাফালা করে দিচ্ছিলে, আর এখন বলছো আর লাগবে না। এটা কেমন করে হয়? যতক্ষণ না আমি চাইছি ততক্ষণ আমার সাথেই থাকতে হবে। এই বলে কখন যে তারা ঘুমিয়ে গেছে সেদিকে কোনো খেয়ালই নেই। সকাল 7টা বাজে। হঠাৎ করে ফোন বেজে ওঠে মিন্টুর, আর মিন্টু নাক ডেকে ঘুমাচ্ছে। মিনার ঘুম ভেঙে যায়। মিনা ঘুম ঘুম চোখে রিসিভ করে, আর ফোনের ওপাশ থেকে ব্যক্তিটা বলে ওঠে, কিরে শালা কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার বিরুদ্ধে কথা বলার? তুই জানিস না আমি কে? হঠাৎ করে ফোনের ওপাশ থেকে এরকম কারো হুঙ্কার শুনে আচমকা চমকে ওঠে মিনা। মিনার ঘুম ঘুম ভাব কেটে যায়। মিনা কিছু বলতে যাবে, তার আগেই আবার বলে ওঠে, কিরে এখন কথা বলিস না কেন? এখন কোথায় লুকিয়ে গেলি ইঁদুরের মতো? যদি তোর সত্যিকার ক্ষমতা থাকে ও সাহস থাকে, তাহলে আমার ডেরায় এসে আমাকে তুলে নিয়ে যাস। কথাগুলো বলে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি ফোন কেটে দেয়। ফোনের দিকে তাকিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মিনা। একবার ফোনের দিকে তাকাচ্ছে তো আরেকবার মিন্টুর দিকে। অবশেষে তাকে পরে জিজ্ঞাসা করবে বলে ফোনটা রেখে দিতে যাবে, তার আগেই হাত থেকে ফোনটি বেঁচে ওঠে। ফোনটা রিসিভ করতে ফোনের ওপাশ থেকে আবার কেউ একজন বলে ওঠে, হ্যালো ভাই, আপনি বর্তমান কোথায় আছেন? ওদের দলের 4 জনকে আমরা তুলে নিয়ে এসেছি। শালাগুলো আপনার সম্বন্ধে অনেক বাজে বাজে কথা বলছে। কি করব বলেন? একবারে দুনিয়া থেকে সরিয়ে দিব নাকি আপনার জন্য রেখে দিব? কথাগুলো শুনে মিনা তো চমকে যায়। কি বলছে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা? আপনারা ভাবছেন মিনা তো জানে যে তারা রাজনীতি করে, এসব হতে পারে, কিন্তু মিন্টুর আসল পরিচয় যে এমকে সেটা কেউই জানে না। এবার ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি আরও কিছু বলতে যাবে, তার আগেই মিনা থামিয়ে দিয়ে বলে ওঠে, হ্যালো, কে বলছেন? আপনি কাকে ফোন দিয়েছেন আর কী সব মেরে ফেলবেন বলছেন? আপনি এই নাম্বার কোথায় পেলেন? আর আপনি কাকে ফোন দিয়েছেন বলুন তো, না হলে কিন্তু আমি পুলিশকে জানাতে সব কিছু বাধ্য হব। ফোনের পাশে থাকা নয়ন নামের ছেলেটি মিনার গলা শুনতে পেয়ে দ্রুত ফোন কেটে দেয়, যেন সে হাত ছেড়ে বাঁচে। ও ভাবতে পারেনি যে ভাইয়ের বদলে ওর মিনা ফোনটা ধরবে। দ্রুত ফোনটা বন্ধ করে দেয়, কিন্তু ফোনটা বারবার বন্ধ দেখাচ্ছে। অবশেষে আর সহ্য করতে না পেরে বিছানা থেকে এমকে জোরপূর্বকভাবে তুলে উঠিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, এসব কি হচ্ছে মিন্টু? বারবার তোমার ফোন আসছে, আর যতবার ফোন রিসিভ করি ততবারই কেউ তোমাকে ভাই বলে, আবার কেউ তোমাকে হুমকি দেয়। কেউ তোমার পারমিশন নিয়ে কাউকে মারতে চায়, আবার কেউ তোমাকে তার নিজের ডেরায় গিয়ে মারতে বলে, আর না হলে সে তোমাকে মারবে। এসব কি হচ্ছে? তুমি আসলে কি করো? কে তুমি বলো তো? মিনার মুখে এরকম কথা শুনে ঘুম উড়ে যায় মিন্টুর। একবার ফোনের দিকে তো আরেকবার মিনার দিকে। সে কি বলবে কিছু ভেবে পায় না, তবু আমতা আমতা করতে থাকে। বলার কোনো কথাই খুঁজে পাচ্ছে না। অবশেষে মাথা চুলকাতে চুলকাতে বলে ওঠে, আরে তুমিও না পাগল হয়েছ? ওরা আমার বন্ধুরা তোমার সাথে হয়তো ঠাট্টা করেছে। শালাগুলোকে কালকে কলেজে গিয়ে আচ্ছা মতো ধোলাই দিব। একদম চুপ, আমাকে একদম মিথ্যা কথা বলবি না। আমি বুঝতে পারছি তুই কারোর সাথে ঝামেলা করেছিস, আর সে তোকে মারার হুমকি দিচ্ছে, অথবা তুই তাকে মারার হুমকি দিচ্ছিস। মিনার কথা শুনে মিন্টু হকচকিয়ে উঠে। কি বলবে বলার ভাষা খুঁজে পায় না। অবশেষে বুদ্ধি খাটিয়ে মিন্টু একটা ভালো প্ল্যান বের করে। আবার ডুব দেয় মিনাকে জড়িয়ে ধরে বিছানার মধ্যে। ভালোবাসার সাগরে মিনা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মিন্টু তাকে ছাড়ছেই না। অবশেষে মিনা নিজেকে কন্ট্রোল করতে না পেরে আবার হারিয়ে যায় তাদের মধ্যে এক নতুন ভালোবাসার সুখ বিনিময়ের মুহূর্তে। এর মধ্যে ফোন চেক করে দেখতে পায় নয়ন ফোন করেছিল। নয়নকে মেসেজ করে দিয়ে যা বলার বলে, আর একটি ফোন নাম্বার দেয়। এই ফোনের নম্বরটিকে ট্র্যাক করতে বলে, কারণ এই ফোন নম্বরটা এমকে চেনে না বলে এই নম্বরটাকে ট্র্যাক করতে বলে। সাথে এটাও বলে দেয় যে এই নম্বর থেকে তাকে মারার হুমকি এসেছিল। ফোনে কী কথা বলা হয়েছে তার সকল রকম কথাবার্তা বের করতে বলে। নয়ন ও আব্দুলকে পই করে মেসেজে একটা কথাই বারবার উল্লেখ করে তাদের সেন্ড করে। অন্যদিকে তার মেসেজ পাওয়ার সাথে সাথে কাজে লেগে পড়ে। যে 4 জনকে তুলে এনেছিল তাদেরকে গোডাউনের ভেতরে বেঁধে রাখে। এক পর্যায়ে দুজনে ক্লান্ত হয়ে গেলে একসাথে ওয়াশরুমে গিয়ে গোসল করে বেরিয়ে আসে। তারপর ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করে মিন্টু বেরিয়ে যায় তার কাজের উদ্দেশ্যে, আর মিনা চলে যায় তার বান্ধবী বিপাশার সাথে কথা বলতে।
কিছুক্ষণের মধ্যে গাড়ি নিয়ে পৌঁছে যায় মানুষের সমাগম ও ভিড়ে। এক জনশূন্য এলাকার কালো দুনিয়ার অন্ধকার জগতের সেই পুরানো গোডাউনের ভেতরে 4 জনের সামনে রাখা হয়েছে জ্বলন্ত কাঠের আগুন, সাথে পেট্রোল। এমকে সিদ্ধান্ত নিয়েছে আজকের মৃত্যুটা তাদের এতটাই ভয়ানক হবে যে 50,000 বছরের ঐতিহাসিক অত্যাচারের থেকেও ভয়ঙ্কর হবে এই এক অত্যাচার। এমকে গোডাউনের ভেতর এসেছে দেখে নয়ন এবং আব্দুল পেছন থেকে একটা চেয়ার এনে দেয়। পকেট থেকে লাইটার এবং সিগারেট বের করে সিগারেটের ধোঁয়াগুলো উড়িয়ে দিতে থাকে তাদের মুখে। সিগারেটের গন্ধে 4 জন খক খক করে কেসে ওঠে। কোনো কিছু বলার আগে এমকের হাতে থাকে সিগারেটটা দিয়ে তাদের মুখের ভেতর থেকে জিহ্বাটা বের করে আনে। সিগারেটের আগুন দিয়ে জিহ্বাকে কয়েক জায়গায় পুড়িয়ে দেয়। 4টা ছেলে যেন গলা কাটা কুত্তার মতো ছটফট করতে থাকে। কুকুরের মতো জিহ্বাটা বাইরে বের করে চোখের পানি অঝরে ফেলতে থাকে। ওদের এরকম অবস্থা থেকে এমকের মাথা পুরো গরম হয়ে যায়, কেননা তারা শুধু চোখের পানি ফেলছে কিন্তু চিৎকার করছে না। এটা এমকের সহ্য হচ্ছে না। তার চিৎকার শুনতে ভালো লাগে, সেজন্য তার হাতেই থাকা সিগারেটটা দিয়ে তাদের 4 জনের ঠোঁটের উপর আবার পুড়িয়ে দেয়। এবার যেন হাতিকে যেমন চাবুক মারা হয় আর হাতি বিকট আওয়াজ করে চিৎকার করে, তার থেকেও যেন ভয়ঙ্কর চিৎকার দেয়। এই 4 জন তাদের চিৎকার শুনে উচ্চস্বরে হাসতে থাকে। এমকে হাসতে হাসতে বলে ওঠে, এখন ঠিক আছে, তোদের এই চিৎকারটাই শোনার জন্য আমি অপেক্ষা করছিলাম। ছেলেগুলোর আরও আর্তনাদ শোনার জন্য সে 4 জন ছেলের 2 পায়ের ফাঁকে মাঝখানে অনেক বিশ্রীভাবে সিগারেট দিয়ে অত্যাচার করতে থাকে। সেই 4টা ছেলে যেন পাগলা কুত্তার মতো ছটফট করতে থাকে। অবশেষে কথা বলতে আর পারে না, জিহ্বাটা বের করে মাথাটা নিচের দিক দিয়ে চোখের পানিগুলো টপ টপ করে ফেলছে। কথা বলতে গিয়েও যে বলতে পারে না, কেননা তার আগেই যে 4 জনের জিহ্বাটা পুড়িয়ে দিয়েছে সিগারেটের আগুন দিয়ে। এমনকি এমকে তাদের মুখ থেকে কোনো কিছু শোনার নেই, কারণ তার আগে থেকে তাদের পেট থেকে সকল রকম কথা বের করে নিয়েছে। এখন শুধু 666 ডিগ্রি অত্যাচার করা হচ্ছে। অবশেষে এমকে আবার বলে ওঠে, আমি জানি তোরা গোলামের দাস, তোদের হুকুম করে তোরা টাকার বিনিময়ে কাজ করিস, কিন্তু তোরা অন্যায় করেছিস, সাধারণ মানুষের প্রতি অবিচার করেছিস, তাদের হক মেরেছিস, রাষ্ট্রীয় সম্পদ তোরা লুটে পুটে খেয়েছিস, তোরা রাষ্ট্রের সব কিছু নিজের দখলে নিয়েছিস। এজন্য তোদের মারতে হবে, কারণ সাধারণ মানুষের পাশে থাকতে গেলে তাদের মতো আজকেলদের পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এই বলে একটা রহস্যময় মুচকি হাসি দেয়। তারপর নয়ন এবং আব্দুলের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে 18 জাতীয় কিছু নিয়ে আসতে বলে এবং সে 4 জন ছেলের চোখে লাগিয়ে দিতে বলে, যাতে তারা তাদের নিজেদের অত্যাচারটা নিজেদের চোখে দেখতে পায়, যেন চোখের পাতাগুলো না ফেলতে পারে। সেজন্য তাদের চোখগুলোকে আটকিয়ে দেয় আঠার সাথে। তারপর আবার বলে ওঠে, শোন, এই তাদের শান্তি নয়, তাদের শান্তি হচ্ছে তাদের 4 জনকে উলঙ্গ করে উল্টো ঝুলিয়ে তাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ চাবুকের বাড়ি দিতে হবে। এগুলো শুনে ছেলেগুলো চেয়ারের সাথে হুমড়ি খেয়ে এমকে পায়ের সামনে গিয়ে পড়ে। কথা বলতে পারে না, তবুও মাথাটা পায়ের সামনে নিয়ে নেয়। এমকে বুঝতে পারে, কিন্তু তবুও তাদের কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে এক ভয়ঙ্কর হিংস্র হায়না রূপে বেরিয়ে যায়। আর নয়ন আর আব্দুল তাদের বসের কথা মতো তাদের ল্যাংটা করে উল্টো ঝুড়িয়ে লোহার তারকাটার চাবুক দিয়ে একের পর এক তাদের শরীরে আঘাত করতে থাকে এবং তাদের 4 জনের ফোন থেকে ভিডিও করে প্রত্যেকটার নাম্বারে সেন্ড করে দেয়, যেগুলো তাদের সাথে বেশি কন্ট্যাক্ট করেছে এবং সন্দেহজনক। ভিডিওগুলো সেন্ড করার সাথে সাথে দেখে ফেলে আমজাদ এবং সামাদ হোসেন, তার দলের 4টা ছেলের। এরকম অবস্থা দেখে নিচ থেকেই আমজাদ হোসেন এবং সামাদ হোসেনের চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। এই প্রথম কারোর জন্য তাদের চোখের পানি পড়ল। তারা অনেক মানুষের প্রতি অবিচার, অত্যাচার, নির্যাতন করেছে, কিন্তু আজকে নিজের চোখে কারো এরকম ভয়ানক অত্যাচার হতে দেখে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। দ্রুত তাদের সবগুলো দলের লিডার এবং ছেলেপেলেকে ভিডিওগুলো পাঠিয়ে দিয়ে সতর্ক করে দেয় এবং তারা শপথ গ্রহণ করে যতক্ষণ না এই এমকে মেরে ফেলছে ততক্ষণ অবধি তারা আর সুখে শান্তিতে থাকবে না। কোনো পার্টি কোনো দিন কোনো রাষ্ট্রীয় আর রাজনৈতিক কাজে যোগ দেবে না। এমকের অনুসন্ধানে তারা পুরো দল, টিম এবং সে নিজেও বেরিয়ে পড়েছে। এদিকে সব কাজ শেষ করে আবার বাড়িতে চলে যায়।
বাড়িতে গিয়ে নিজের রুমে গিয়ে তো সে অবাক, কেননা সেই সময় তার জান পাখিটা ড্রেস চেঞ্জ করছিল। এটা দেখে মায়া ভরা এক চাহনিতে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ করে মিনা আয়নার দিকে চোখ পড়তেই মিনা কাশি দিয়ে বলে ওঠে, ছি, তোমার লজ্জা করে না এভাবে লুকিয়ে কারো ড্রেস চেঞ্জ করা দেখতে? মিনার মুখে এরকম কথা শুনেই যেন আকাশ থেকে পড়ল। মিন্টু মুচকি হাসি দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় মিনার দিকে। তারপর মিনার সামনে গিয়ে আলতো করে মিনার দুই ঠোঁটের উপর নিজের ঠোঁট দিয়ে একটা চুমু খেয়ে বলে ওঠে, লে হালুয়া, কও কি তুমি? আমি তোমার স্বামী লাগি। আমি শুধু দেখবো না, প্রয়োজনে পরিয়ে দিতেও পারি। আজকে তো আমার ইচ্ছে করছে নিজের হাতে আমার বউকে তার পরনের পোশাকটা পরিয়ে দিতে। মিন্টুর মুখে এরকম কথা শুনে লজ্জামাখা এক হাসি দিয়ে মুখ লুকায় মিন্টুর বুকে আর বলে ওঠে মায়া ভরা কণ্ঠে, আজ হঠাৎ করে নিজে থেকে এত রোমান্টিক, বুঝলাম না কি হচ্ছে আমার সাথে। আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তব দেখছি? যাকে কিনা আমাকে জোর করতে হতো আমায় আদর করতে, আর আজকে কিনা সে নিজে থেকে আমাকে শাড়ি পরিয়ে দিতে চাইছে। অবশেষে মিন্টু আবারও একটা ভিলেন রকমের হাসি দিয়ে শাড়িটা নিয়ে এগিয়ে যায় মিনার সামনে। তারপর বলে ওঠে, আমি তোমার স্বামী, আমি আদর করতেই পারি, মারতেও পারি, কাটতেও পারি, আবার ভালোবাসতেও পারি, আবার পরিয়ে দিতেও পারি। ওকে, একটা শর্তে তোমাকে আমি আমায় শাড়ি পরাতে দিতে পারি, তবে চোখ বন্ধ করতে হবে, কেননা আজকে কেন জানি না আমার লজ্জা লাগছে। ওরে বাবা, আমার লজ্জাবতী কিন্তু তা হবে না। আমি চোখ মেললেই সব কিছু চেঞ্জ করব। তুমি শুধু দেখতে থাকো। এই বলে মিন্টু একে একে মিনার শরীর থেকে সব কিছু চেঞ্জ করে একটা নীল শাড়িতে নীল পরিশ সাজিয়ে তোলে। আর মিনা লজ্জায় নিজে চোখ বন্ধ করে ফেলে। নীল শাড়িতে আজকে মিনাকে অসম্ভব সুন্দর লাগছে। নীল ডানা কাটা হুড় পরি। মিন্টু মিনার পেটের আঁচল থেকে শাড়িটাকে এক সাইড করে নিজে দুই ঠোঁটের ছোঁয়া দেয় তার নাভির ওপরে। সাথে সাথে 11,000 কারেন্টের ভোল্ট যেন তার শরীর দিয়ে প্রবাহিত হয়। সাথে সাথে মিন্টুর মাথাটাকে মিনা নিজে পেটের সাথে খামচে ধরে আর মিন্টু হাসি দিয়ে বলে ওঠে, এটুকুতে এই অবস্থা, যদি আরও কাছে টেনে নিতাম তাহলে তোমার কি হতো? তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে গেছো। এবার আমাকে ছাড়ো, আমাকে যেতে হবে আমার এক বান্ধবীর পার্টিতে। জানি না সে আজকে আমাকে ইনভাইট করেছে, তোমাকেও সাথে করে নিয়ে যেতে বলেছে। কিন্তু আমার তো এখন যাওয়া হবে না, অফিসের কিছু কাজ আছে। তুমি যাও, আমি তোমাকে সেখান থেকে নিয়ে আসবো। ওকে ঠিক আছে, এমনিতেই তো আমি তোমাকে জোর করতে পারি না, কিন্তু আমাকে যদি তুমি না নিতে আসো তাহলে বাড়ি এসে তোমাকে মজা বোঝাবো। মিন্টু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানায়। মিনা এই বলে যখনই চলে যাবে তখনই পেছন থেকে মিনার হাতটা টেনে ধরে কপালে একটা চুমু খায়। তারপর মিনা একটা লজ্জামাখা হাসি দিয়ে চলে যায় তার বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। এদিকে সেই 3টা ছেলেকে মারতে মারতে আত্মহত্যা করে ফেলেছে প্রায়। শরীরের মাংসগুলো খুলে খুলে পড়ছে, মাঝে মধ্যে রক্তমাখা শরীরের চামড়াগুলো ফেটে যাওয়ায় সেই জায়গাগুলোতে বাজারের সব থেকে চিকন দামি লবণটা ছেটাচ্ছে, সাথে পানি ছেটাচ্ছে সেই ক্ষতস্থানগুলোতে। এবং ততই ছেলেগুলো আর্তনাদের সাথে চিৎকার করছে, কিন্তু তাদের চিৎকার বাইরে যায় না, কেননা পুরো রুমটা সাউন্ড প্রুফ। এক পর্যায়ে ছেলে 3টার শরীরের মাংসগুলো খসে পড়তে শুরু করে। ছেলেগুলোকে মারতে মারতে টানা 16 ঘন্টার পর ছেলেগুলো পৃথিবীর এই সুন্দর মায়া মমতা ত্যাগ করে ছেলেগুলোর ফোনগুলোতে আবার ভিডিও পাঠিয়ে দেয় সবগুলো নম্বরে। তারপর ফোনগুলো পুরোপুরি নষ্ট করে দেয় যাতে তাদের লোকেশন ট্র্যাক করতে না পারে। অন্যদিকে আগেরবার ভিডিওটা পাওয়ার সাথে সাথে আমজাদ হোসেন ও সামাদ হোসেন তার লোকদের মোবাইল লোকেশন ট্যাগ করতে বলে জায়গা চলে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে তারাও উপস্থিত হয়ে যায় সে জায়গায়, কিন্তু তার আগে নয়ন ও আব্দুল সেখান থেকে পালিয়ে যায়। আমজাদ হোসেন ও সামাদের লোকেরা সেখানে এসে দেখতে পায় পুরো রুম ফাঁকা, শুধু তাদের দলে সেই 4টা ছেলে নির্মমভাবে অত্যাচার করার কারণে রশির সাথে ঝুলে আছে তাদের 4টি মৃতদেহ। ফোন করে সব ঘটনা জানায় সামাদ ও আমজাদ হোসেনকে। আমজাদ হোসেন এটা শুনে তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন বডিগার্ডের উপর পরপর বেশ কয়েকটা গুলি চালায়। বডিগার্ডগুলো সেখানে কলা গাছের মতো শুয়ে পড়ে, সামনে থাকা কাঁচের গ্লাসটা ভেঙে ফেলে। আমজাদ হোসেন ও সামাদ হোসেনের এরকম রাগ দেখে পাশে থাকা কয়েকজন বডিগার্ড তাদের শান্ত হতে বলে। এবার মাঠে নিজেরাই নামবে বলে সিদ্ধান্ত নেয়। আমজাদ হোসেন বলে সামাদ হোসেনকে, তারপর দুজনে বেরিয়ে পড়ে এমকেকে দুনিয়া থেকে সরিয়ে দেবে বলে। এদিকে মিনা তার বন্ধুদের সাথে পার্টিতে গেছে, তার ওই বান্ধবীর পার্টিতে।
বস, আমি MK স্যারের কিছু পিক পাঠিয়েছি এবং তার ওয়াইফের। তবে একটা শর্ত, পুরো 500 কোটি টাকা দিতে হবে আমাকে, এবং বাংলাদেশের একটা রাজ্য আমাকে দিয়ে দিতে হবে, যেটাতে শুধু আমার কথাই পুরো দেশ চলবে। আরে চুপ বেটা বাঘের বাচ্চা, তুই শুধু 500 কোটি কেন, আমারও সাত হোসেনের পুরো সম্পত্তি চাইলে তোকে দিয়ে দিতাম। তোকে শুধু টাকা নিয়ে চিন্তা করতে হবে না, তুই শুধু পিকগুলো আমাদের পাঠা এবং তার বর্তমান ঠিকানা আমাদের পাঠা, তোকে টাকা দিয়ে পুরো ভরিয়ে দেব। ওকে বস, ঠিক আছে। এই মুহূর্তে আমি ওদের দুজনের লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আমার অ্যাকাউন্টে তুমি পুরো 500 কোটি টাকা সেন্ড করো। গুড বাই। এই বলে ফোনের ওপাশে থাকা অজানা ব্যক্তিটির ফোন কেটে দিয়ে অট্টহাসিতে মেতে ওঠে। কিছুক্ষণের মধ্যে সামাদ ও আমজাদ হোসেনের মোবাইলে সেই দুজনের লোকেশন চলে আসে। দ্রুত আমজাদ হোসেন এবং সামাদ হোসেন লোকেশন অনুযায়ী চলে যায় তাদের তুলে আনতে। এদিকে ফোনের সেই অজানা ব্যক্তিটা ছিল MKর কাছের লোক আব্দুল। সে টাকার বিনিময়ে তাদের পুরো খবর দিয়ে দেয়, আর এটার পেছন থেকে শুনে নেয় নয়ন। এটা জানার পরে সাথে সাথে আব্দুলকে সেখানেই গুলি করে হত্যা করে এবং দ্রুত সব ঘটনা MKকে জানায়। MK সবটা জানতে পেরে দ্রুত মিনার কাছে রওনা দেয় তার সাঙ্গপাঙ্গ ধরে। আজকে কেন জানি না কাছের রাস্তাটাও এত দূরে লাগছে। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। হাইওয়ের রাস্তার উপরে, রাস্তার নিচ দিয়ে যাচ্ছে ট্রেনের, রেল লাইনের, তারপর ব্রিজ, তারপরে মানুষের চলাচল ও সমাগম তার জান পাখির উদ্দেশ্যে। এদিকে আমজাদ হোসেন, সামাদ হোসেন পৌঁছে যায় মিনার সেই বান্ধবীর বাড়িতে। সেখানে গিয়ে প্রায় 50 জনের মতো লোককে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে, আর মিনাকে সেখান থেকে তুলে নিয়ে আসতে গেলে সেখানকার লোকেরা বাধা দিতে আসে। যারাই বাধা দিয়েছে তাদেরকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। গুলির শব্দে চারিদিকের মানুষ ছোটাছুটি শুরু করেছে। আনন্দের উল্লাসে মেতে ওঠা বাড়িটা মুহূর্তের মধ্যেই শ্মশানে পরিণত করে দেয় সেই অজানা ব্যক্তিগুলো। বেরিয়ে যায় সেই হামলা করার পরে বাড়ি থেকে। তারপরে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় MK তার পুরো দল বাড়ির সামনে। এসে তো রক্ত ছাড়া আর লাশ ছাড়া চোখ দিয়ে কোনো কিছুই দেখতে পায় না। মিনার জন্য ভীষণ টেনশন হচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে কী থেকে কী হয়ে গেল। অন্যদিকে হেলিকপ্টার করে উড়াল দিয়েছে মিনাকে নিয়ে আমজাদ হোসেন ও সামাদ হোসেন সেই অজানা নিজের দেশের উদ্দেশ্যে ব্যাঙ্গালোর হচ্ছে তাদের আসল দেশ, আর সেখানেই তারা রাজত্ব করে। সকল রকম ক্রিমিনালের রেকর্ড আছে তাদের ওই দেশে। পর্নোগ্রাফি থেকে শুরু করে নারী পাচার থেকে শুরু করে শিশু পাচার থেকে অত্যাচার থেকে হীরা পাচার, সকল রকম বেআইনি কাজ তারা সেখান থেকে বসে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়। হেলিকপ্টারে ওড়ার সাথে সাথে ফোন দেয় আবার MKর নম্বরে, কিন্তু ফোন বেজে চলেছে। MK ফোনের দিকে কোনো হুঁশ নেই। সে দ্রুত গাড়ি নিয়ে ছুটেছে তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে, তার ভালোবাসার জান পাখিটাকে রক্ষা করার পেছনে। আকাশে দুইটা হেলিকপ্টার, হাজারো জনগণ দেখছে। আকাশের দিকে তাকিয়ে আছে হেলিকপ্টারগুলোর দিকে। আমজাদ হোসেন হুঙ্কার দিয়ে বলে ওঠে MKকে, কিরেশাল হালার পুত, কোথায় আসছিস তুই? তোর জান পাইটাকে তুলে এনেছি আমার এলাকায়। বেঙ্গলের তোর সাথে খেলা হবে সেখানেই। সবে মাত্র তোর কাছে 1 সপ্তাহ আছে, পারলে খুঁজে বের করে দেখা। তুই তো ভুলে গেছিস যে আমি কি শুধু বাংলাদেশেরই নয়, পুরো আন্ডার ওয়ার্ল্ড জুড়ে শুধু আমারই রাজত্ব, আর তুই আমাকে রাজপথ দেখাচ্ছিস। শুনে রাখ, রাজ্যটা আমার ছিল, আমারই আছে। রাজা আমি ছিলাম, আমি থাকবো, আর রাজ্য আমার ছিল, আমারই হবে। আমি আসি তোর শহরে তোর জীবন কবজ করতে। চলে আয়, দেখা যাক কার কত পাওয়ার। দ্রুত সবগুলো গাড়িকে একত্রিত করে চলে আসে তার নিজস্ব প্রাইভেট জেট হেলিকপ্টার ল্যান্ড করার মাঠে। প্রায় সেখানে 35টির মতো বেশি হেলিকপ্টার রাখা আছে বেশ কয়েকটি প্রাইভেট প্লেন, যেগুলোর এক একটার দাম কয়েকশো কোটি টাকা। প্রায় 5000-এর বেশি ছেলেপেলে নিয়ে উপস্থিত হয়। পুরো মাঠে উড়াল দেয় একসাথে। 30টির বেশি হেলিকপ্টার হাঁ করে তাকিয়ে আছে রংপুর বিভাগের বাসিন্দাগুলো। পঞ্চগড় ডিস্ট্রিক্ট এর মানুষগুলো, অটোয়ারি উপজেলা, অটোয়ারি ফকিরগঞ্জ বাজারের হাজার হাজার জনতা তাকিয়ে আছে আকাশের দিকে, কেননা সেখান থেকে উড়াল দিয়েছে অনেকগুলো হেলিকপ্টার। আকাশে তাকালে শুধু শোনা যায় ভন ভন আওয়াজ। হেলিকপ্টার আর প্লেনগুলো রওনা দিয়েছে ব্যাঙ্গালোর
যাওয়ার উদ্দেশ্যে। মুহূর্তের মধ্যে পুরো আকাশটা হেলিকপ্টার আর প্লেনে ছেয়ে গেছে। যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে মানুষগুলো হাঁ করে তাকিয়ে আছে। দ্য পাওয়ার অফ গডফাদার ক্রিমিনালিস বয় এমকে কয়েক ঘন্টা অতিক্রম করে চলে আসে ব্যাঙ্গালোর শহরে। ব্যাঙ্গালোরের হাজার হাজার জনতা তাকিয়ে আছে। প্লেনগুলো ল্যান্ড করার মতো কোনো জায়গা নেই, যেখানে পাচ্ছে সেখানেই ল্যান্ড করছে। ব্যাঙ্গালোর শহরের প্রধান কোটিপতি কিংডম জেনারেল হাবিবুল্লাহ এর সাথে যোগাযোগ করে পুরো প্রোটেকশন নিয়ে নেয় এমকে। সরকারের সাথে কন্ট্যাক্ট করে এক একটা হেলিকপ্টার যেখানে পারে সেখানেই ল্যান্ড করে। তারপর উঠে পড়ে BMW কালো রঙের কারগুলোতে। এদিকে খবর পেয়ে গেছে আমজাদ হোসেন ভালো করে প্রোটেকশন নিয়ে নিয়েছে। পুরো এলাকা তো তন্নতরে করে খুঁজে নিয়েছে। হঠাৎ করে এমকের ফোনে কল আসে আর এমকে ফোন রিসিভ করতেই বলে ওঠে, আমি আমজাদ হোসেনের ওয়াইফ সুধা বলছি। তোমাকে যে কারণে ফোন করলাম, পুরো ব্যাঙ্গালোর শহরটা আমাকে তুলে দিতে হবে, সাথে 100 কোটি টাকা দিতে হবে। পুরো ব্যাঙ্গালোর শহরে যদি আমাকে রাজ করতে দাও, তবে আমি আমজাদ হোসেনের সামাদ হোসেন ও তোমার জান পাখির খবর দিতে পারি। রাজি আছো? আমি এএমকে আমার বুলেট মিস হতে পারে, কিন্তু আমার কথা মিস হয় না। তোমার সব সত্য, আমি রাজি। ওকে। কিছুক্ষণের মধ্যেই মোবাইলে লোকেশন চলে আসে। এক মুহূর্ত দেরি না করে যার মতো পজিশন নিতে বলে একাই বেরিয়ে চলে যায় এমকে। সে গোডাউনের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় গাড়ি নিয়ে। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে গিয়ে দেখতে পায় মিনার শরীরের নাজেহাল অবস্থা। অশ্লীলভাবে তাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। এটা দেখে মাথায় রক্ত উঠে যায়। কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই, কোনো কিছু বুঝে ওঠার আগে পায়ের কাছ থেকে বন্দুক বের করে 2 হাত দিয়ে AK-47 বন্দুক চালাতে থাকে। অন্যদিকে আমজাদ হোসেন ও সামাদ হোসেনের লোকেরাও এমকে মারার জন্য গুলি করে। লেগে যায় সংঘর্ষ। হঠাৎ করে গোডাউনের ভেতর উপর থেকে মানুষের গোলাগুলির শব্দ পুরো এলাকাটা থমকে যায়। সাথে পুরো ব্যাঙ্গালোর শহরের আইন বাহিনী এবং এমকের সাথে 5000 কালো পোশাকধারী বাহিনীর পুরো বাড়িটাকে ঘেরাও করে নেয়। এক এক করে সবাইকে মেরে ফেলে। এর মধ্যে অনেকগুলো লোক মারা গেছে, শুধু দাঁড়িয়ে আছে আমজাদ হোসেন। এমকে হাতের ইশারায় দিতেই প্লেনের নিচে রশি দিয়ে বেঁধে নিয়ে আসে বাংলাদেশে। ব্যাঙ্গালোর সরকার অনেক সাপোর্ট দিয়েছে এমকে। সাথে মহিলাটার কথা মতো তাকে সব সত্য পূরণ করে দেয়। হেলিকপ্টারের নিচে রশি দিয়ে বেঁধে দেয় সামাদ হোসেন ও আমজাদ হোসেনকে। তারপর আমজাদ হোসেন ও সামাদ হোসেন পায়ে ও হাতে প্লেনের উপর থেকে নিচে গুলি করে হেলিকপ্টারের উপর থেকে পেট্রোল ঢেলে দেয় তাদের উপর। তারপর আগুন জ্বালিয়ে দেয়। তাদের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে আর চিৎকার করছে। বাতাসের হাওয়া ও আগুনের প্রবণের ধাওয়াও করে চলেছে তাদের শরীরে। জ্বলতে জ্বলতে পুরো মাংসগুলো খসে পড়ে যায় জমিনে। বাংলাদেশে কয়েক ঘন্টার মধ্যেই এসব উপস্থিত হয়। তাছাড়া তাদের রক্ত বা শরীরের চামড়া, মাংস কোনো কিছুই আসেনি, শুধু কঙ্কালগুলো এসেছে। তারপর সেই কঙ্কালগুলোকে ভেঙে ফেলে এমকে। সারা পত্রিকা টেলিভিশনে ছড়িয়ে যায় আন্ডারওয়ার্ল্ড এবং আন্ডারগ্রাউন্ডের ক্রিমিনাল বয় এমকে। মিনা বেশ রেগে আছে। রুমের ভেতর প্রবেশ করতেই মিনা বলে ওঠে এমকে, ওখানে দাঁড়াও, রুমে ঢুকবে না। তুমি একটা গডফাদার মাফিয়া কিলার। তোমার কথাই পুরো আন্ডারওয়ার্ল্ড চলে। আর তুমি এতদিন ছদ্মবেশে আমার সাথে ছিলে। এমকে আরও কিছু বলতে যাবে কিন্তু বলতে দেয় না। মিনা আবার বলে ওঠে, কি বলবে তুমি, কি বলবে? আজ যদি তোমার কিছু হয়ে যেত, তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? আমি তোমাকে এসব করতে বলেছি? কেন তুমি এসব করেছো? কার জন্য করেছো? বলে ওঠে এবার এমকে। শুধু নিজেরটা ভাবলে হবে না, বরং বাংলাদেশে আরও 23 কোটি মানুষের ভালো মন্দ, সুখ দুঃখ আমাকে ভাবতে হবে। চল না, আমরা নতুন করে শুরু করি। চুপ, আর একটা কথাও বলবি না তুই। জানো, এমন বলতে হয় না। তোমাকে একটা নয়, 3টে নয়, পুরো একটা ফুটবল টিম গিফট করবো। একটা চান্স তো দাও। মিনাকে আর কোনো কিছু বলতে না দিয়ে এমকে মিনার 2 ঠোঁট নিজে দখলে নিয়ে নেয়। তারপর বিছানায় হারিয়ে যায় অন্য এক পৃথিবীর রঙিন ভালোবাসা দেখতে দেখতে। পুরো একটা ফুটবল টিমের জন্ম দিয়েছে। বিশাল রাজনৈতিক নেতা হচ্ছে এই এমকে। সুখী শান্তিতেই চলছে তাদের সংসার। তাদের জীবন ভালোবাসার রঙের রঙিন হয়ে যায়। আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন, সবাই সুস্থ থাকুন আর আমাদের গল্পগুলো শুনতে থাকুন।